দেখো স্ক্রিন দেখা যাচ্ছে তো? স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার। হুম, ঠিক আছে। আচ্ছা, চলো আমরা শুরু করি আস্তে আস্তে। আচ্ছা, আমাদের তো ৩টে ক্লাস হয়েছে, না? আজকে ৪ নম্বর ক্লাস, তাই না? তাই তো? হ্যাঁ, তো দেখো আমরা বেসিক্যালি আজকে অ্যাপ্লিকেশনগুলো করার কথা, মানে পার্টিকুলার বক্স প্রবলেম, হারমোনিক অসিলেটর প্রবলেম, রিকিপ্টোটার প্রবলেম, হাইড্রোজেন অ্যাটম প্রবলেম, মূলত এমফ্যাসিস দিতে হবে তোমার হাইড্রোজেন অ্যাটম প্রবলেমটাকে। কিন্তু তার সাথে সাথে শুধু তো জ্যাম না, জ্যামের সাথে সাথে অ্যালাইড যে সমস্ত এক্সামিনেশনগুলো আছে সব কিছু যদি তুমি হিসেব করো তাহলে তোমাকে কিন্তু মানে দুটোই করতে হবে। মানে মানে দুটো মানে আমি বলছি যে মানে সমস্ত অ্যাপ্লিকেশনগুলোই করতে হবে আর কি। পিআইএফআর পরীক্ষা তোমরা দেবে এই সময়ের মধ্যে, তার ঠিক পরপর করে নেট পরীক্ষা দেবে, হ্যাঁ? এসবগুলোকে মাথায় রাখলে তোমাকে কিন্তু ৪ টে অ্যাপ্লিকেশনই করে নিতে হবে। ঠিক আছে? মানে আমরা যে ট্রেনিংটা দেবো সেটা বেসিক্যালি হচ্ছে জ্যাম তার একটা সাবসেট। মানে জ্যামের সবকিছু তো কভার হবেই। তার সাথে সাথে কিন্তু আমরা আরো কিছু জিনিসপত্র করে নেব আরকি। যে জিনিসগুলো তোমার মানে ঠিক তার পরপর করে যে সমস্ত পরীক্ষাগুলো হবে বা টিআইএফআর তো ডিসেম্বর মাসেই হয়ে যায় আরকি। সেসব পরীক্ষার জন্য যেন সবটা তোমার ঠিক হয়ে যায় আরকি। ঠিক আছে? আচ্ছা, আগের দিন পর্যন্ত যা পড়িয়েছি তাতে যদি কারো কিছু ডাউটস বা কিছু কনফিউশন থাকে তো বলে নাও ১ম এ। তারপরে তো কিছু জিনিস তো ধরা হয়তো বাদ থাকতে পারে, যেগুলো প্রবলেম করতে আমরা সেই টাইপের কনসেপ্ট যখনই পাবো সেই কনসেপ্টের আশপাশগুলোকে বলে নেব। বলে নিয়ে সেটা নিয়ে আমরা ডিসকাস করে নেব। কিছু কি কারো কিছু ডাউটস আছে বা কারো কিছু কমেন্ট বা জিজ্ঞাসা কিছু আছে? তো কিছু বলার আছে কিছু? কিছু নেই? শ্রেয়া কিছু অসুবিধা নেই? ঠিক আছে তো? হ্যালো? শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো? বাজে situation। দেখো এখন দেখা যাচ্ছে স্ক্রিন টিন? হ্যাঁ স্যার। হুম। আমি যেটা বলছিলাম যে তোমাদের আগে যে ৩টে ক্লাস হয়েছে তাতে তো কোয়ান্টাম মেকানিক্স পার্টটা বা হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট পার্টটা পড়ানো হয়ে গেছে। সেখানে কারো কি কিছু অসুবিধা আছে? মানে কোথাও কিছু ডাউটস আছে বা কোনো কিছু কোশ্চেন টোশ্চেন কিছু এরকম ডাউটস আছে কি? ঠিক আছে? শুনতে পাচ্ছ তো? হ্যালো? হ্যাঁ স্যার, ঠিক আছে। ঠিক আছে তো? হ্যাঁ, শুনতে পাচ্ছ তো? হুম, ঠিক আছে, চলো। তো আমরা আস্তে আস্তে শুরু করি, হ্যাঁ? দেখো, সেটা হচ্ছে যে আমরা আজকে যেটা আলোচনা করব তাতে আমরা বেসিক্যালি অ্যাপ্লিকেশনস অফ কোয়ান্টাম মেকানিক্স এটা নিয়ে আলোচনা করব। তার জন্য আমরা কিছু মডেল সিস্টেম নিয়ে ভাববো। তার মধ্যে যেগুলো খুব দরকার, পার্টিকুলার বক্স প্রবলেম তোমার লাগবে, সিম্পল হারমোনিক অসিলেটর প্রবলেম তোমার লাগবে, আর হাইড্রোজেন অ্যাটম প্রবলেম তোমার লাগবে। হাইড্রোজেন অ্যাটম আর হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন আয়ন্স এটা তোমার লাগবে। ঠিক আছে? এটা তাহলে এই ৩টে জিনিস নিয়ে আমাদের অ্যাকচুয়ালি আলোচনাটাকে
করতে হবে আজকে। এবারে এই হাইড্রোজেন অ্যাটম প্রবলেম করতে গিয়ে সেখানে রিজিড ডোটার প্রবলেম অটোমেটিক্যালি চলে আসবে, বা পার্টিকেল ইন এ বক্স প্রবলেম করতে গিয়ে সেখানে তোমার ফ্রি পার্টিকেল প্রবলেম অটোমেটিক্যালি কিন্তু চলে আসবে। তাহলে এই কটা জিনিস নিয়ে আজকে আমাদের টোটাল আলোচনাটা স্টার্ট হবে। তাহলে আমরা শুরুটা করছি তোমার পার্টিকেল ইন এ বক্স প্রবলেম দিয়ে। পার্টিকেল ইন এ বক্স প্রবলেম, দেখো পার্টিকেল ইন এ বক্স প্রবলেম বেসিক্যালি কি না, এ ফ্রি particle of mass m confined in a one-dimensional box of length L। এই যে পার্টিকুলার প্রবলেমটা সেটা বেসিক্যালি পার্টিকুলার বক্স প্রবলেম। আর যে প্রবলেমের জন্য তুমি এটা ছবিটাকে এইরকম ভাবে দেখাও, ধরো এইটা এক্স ডিরেকশন বরাবর তুমি দেখছো, শুরুতে এটা এক্স ইকাল টু 0, তোমার এক্স ইকাল টু এল, এখানে তোমার পোটেনশিয়াল এনার্জিটা 0, এখানে ভিএক্সটা টেন্ডস টু ইনফিনিটি, এখানে ভিএক্সটা তোমার টেন্ডস টু ইনফিনিটি। তার মানে কি হচ্ছে না, এই পার্টিকুলার কেসে ভিএক্সটা হচ্ছে 0 হচ্ছে যখন 0 লেস ইকাল টু এক্স লেস ইকাল টু এল এইটা, আর ইকাল টু ইনফিনিটি হচ্ছে তোমার আদারওয়াইজ। ঠিক আছে, এটা তাহলে এইটা হচ্ছে বেসিক্যালি পার্টিকুলার বক্স প্রবলেম। হ্যাঁ, তাহলে এইটা দিয়ে তুমি অ্যাকচুয়ালি ট্রান্সলেশনাল এনার্জির কোয়ান্টাইজেশনটাকে দেখতে পাবে, কারণ এখানে পার্টিকেলটা জাস্ট তার তোমার যে এনার্জিটা থাকতে পারে সেটা হচ্ছে ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জি, এবং ট্রান্সলেশনাল কাইনেটিক এনার্জির যে কোয়ান্টাইজেশনটা সেটা তুমি এই পার্টিকুলার মডেল দিয়ে বুঝতে পারবে। আচ্ছা, এর ক্ষেত্রে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন যেটা, সেটা কি লিখবে তুমি না, এইচ সাই ইকুয়াল টু ই সাই, or তুমি লিখলে মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম ডি2 বাই ডিএক্স স্কোয়ার প্লাস ভিএক্স ইন্টু সাই এক্স ইকুয়াল টু তোমার ই ইন্টু সাই এক্স। এইটা হচ্ছে তোমার টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা। আচ্ছা, এবার আউটসাইড দ্য বক্স পার্টিকেলটা থাকতে পারে না। হ্যাঁ, আউটসাইড দ্য বক্স ভিএক্সটা টেন্ডস টু ইনফিনিটি এইটা, আর দ্য পার্টিকেল cannot be found আউটসাইড দ্য বক্স। মানে পোটেনশিয়াল এনার্জি কিন্তু ইনফিনিটি, বক্সের বাইরে পার্টিকেলটা থাকতে গেলে তার কাইনেটিক এনার্জিটা বা টোটাল এনার্জিটা ইনফিনিটি হতে হবে, হুইচ অ্যাবসার্ড, কিন্তু আউটসাইড দ্য বক্স পার্টিকেলটা তোমার থাকতে পারে না। যা কিছু আলোচনা হবে ইনসাইড দ্য বক্স। ইনসাইড দ্য বক্স ভিএক্সটা ইকুয়াল টু 0, তখন টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটা কি হবে না, মাইনাস এইচ কস স্কোয়ার বাই টোয়াইস এম ডি2 সাই এক্স বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু ই ইন্টু সাই। এটা হচ্ছে তোমার টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন হয়েছে ইনসাইড দ্য বক্স। ঠিক আছে, তাহলে এই যে পার্টিকুলার প্রবলেমটা তুমি সলভ করবে, সলভ করার জন্য তোমাকে কি করতে হয় না, এটাকে তোমাকে এইরকম ভাবে লিখতে হবে, ডি2 সাই এক্স বাই dx square plus k square into psi x, this is actually equal to 0, যেখানে তোমার ইটা হয়ে যাচ্ছে k square h cos square by twice m, এটা তোমার এনার্জি এক্সপ্রেশনটা এইটা। তাহলে এইটা থেকে যদি তুমি সলিউশনটাকে লেখো, এর জন্য জেনারেল সলিউশন তুমি লিখতে পারবে psi x দু রকম ভাবে লেখা যেতে পারে। এক হচ্ছে c1 e to the power ikx প্লাস c2 e to the power মাইনাস ikx, যেখানে c1 c2 হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট এইটা, অথবা তুমি এইটাকে জাস্ট ই টু দি পাওয়ার আই থিটাকে কস থিটা প্লাস আই সাইন থিটা এই ফর্মে যদি লিখে নাও, তো এটাকে তুমি এইরকম ভাবে লিখতে পারো, এ কস কে এক্স প্লাস বি সাইন কে এক্স এইটা। তো এইটা যদি তুমি ধরো, এইটাকে তুমি জাস্ট একটা জেনারেল সলিউশন, আচ্ছা বক্স আর লিখছি না, বক্স করছি না, এটা জেনারেল সলিউশনের মতো করে তুমি দেখতে পারো। সাই এক্সটা হচ্ছে
c1 টু দি পাওয়ার i kx প্লাস c2 টু দি পাওয়ার মাইনাস i kx অথবা a cos kx প্লাস b sin kx। আচ্ছা, এবারে এখানে a আর b এর ভ্যালু যদি তোমাকে বের করতে হয় তাহলে বাউন্ডারি কন্ডিশনস গুলো তোমার দরকার খুব। আসলে এটা তো লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন। লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি হয় তাহলে কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশন আসবে। সেই কনস্ট্যান্ট অফ ইন্টিগ্রেশনস গুলোকে তোমাকে বাউন্ডারি কন্ডিশনস থেকে বের করতে হবে। আসলে এগুলোকে বাউন্ডারি ভ্যালু প্রবলেম বলে সেই জন্য। আবার কিছু কিছু প্রবলেম আছে এখানে ইনিশিয়াল ভ্যালু প্রবলেম। তোমার কেমিক্যাল কাইনেটিক্সে দেখবে বা কাইনেমেটিক্সে দেখবে, সেখানে তোমার অনেক ইনিশিয়াল ভ্যালু প্রবলেম আছে যেখানে টি ইকুয়াল টু জিরোতে তোমার ভেলোসিটি কত, অ্যাক্সেলারেশন কত ইত্যাদি সব দেওয়া থাকে। এখানে আমরা তা না, এখানে দেখো যেভাবে সিস্টেমটাকে বলা হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো এবং এক্স ইকুয়াল টু এল, তার মধ্যেই পার্টিকেলটা থাকতে পারে, তার বাইরে পার্টিকেলটা থাকতে পারে না। তার মানে বাউন্ডারিতে ওয়েভ ফাংশনটা ভ্যানিশ করবে। তার বাউন্ডারি কন্ডিশনসটা কি না, সাই এর ভ্যালু যখন এক্স ইকুয়াল টু জিরো আর সাই এর ভ্যালু যখন এক্স ইকুয়াল টু এল, সেইটা তোমার বেসিক্যালি কি হবে না জিরো হবে। সাই এর ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু জিরো আর সাই এর ভ্যালু অ্যাট এক্স ইকুয়াল টু এল, সেটা তোমার বেসিক্যালি জিরো হবে। সেটা হচ্ছে বাউন্ডারি কন্ডিশন। ঠিক আছে, এটা তো ভালো। এটা এবার বাউন্ডারি কন্ডিশন যদি তুমি বসাও, বাউন্ডারি কন্ডিশনগুলো বসালে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে এই যে, মানে বাউন্ডারি কন্ডিশনগুলো বসানোর পরে আফটার পুটিং দ্য বাউন্ডারি কন্ডিশনস, তুমি সাই এক্সটাকে এটা পাবে এন এর উপর ডিপেন্ড করে, সেটা বি সাইন এন পাই বাই এল ইন্টু এক্স হবে। এটা উইথ এন ইকুয়াল টু জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু ডট 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 ডট, এইটা তুমি পাবে। তুমি বাউন্ডারি কন্ডিশন তুমি বসাবে, বসালে মানে এক্স ইকুয়াল টু জিরোতে ওয়েভ ফাংশনটা ভ্যানিশ করে, এক্স ইকুয়াল টু এলেতে ওয়েভ ফাংশন ভ্যানিশ করে, সেগুলোকে তুমি বসাও, সেখান থেকে আলটিমেটলি যে ওয়েভ ফাংশনটা পাবে সেটা হচ্ছে বি সাইন এন পাই বাই এল ইন্টু এক্স। এইটা ঠিক আছে। আর এনার্জিটাকে এটা পেয়ে যাবে ইএনটা, যেটা হচ্ছে এন স্কোয়ার এইচ স্কোয়ার বাই 8 ml স্কোয়ার, এই পর্যন্ত পাবে। এখানে উইথ এন ইকুয়াল টু জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু। আচ্ছা, তাহলে শুধুমাত্র অঙ্কটা দিয়ে তুমি যদি গাইডেড হয় তাহলে কিন্তু কোয়ান্টাম নাম্বার এন এর যে অ্যালাউড ভ্যালুসগুলো জিরো প্লাস মাইনাস ওয়ান প্লাস মাইনাস টু ইত্যাদি ইত্যাদি কিন্তু হবে, মানে জিরো হবে আবার মাইনাস ওয়ান মাইনাস টু এগুলোও থাকবে অ্যালং উইথ এন ইকুয়াল টু ওয়ান টু ডট ডট ডট। আর এবারে তুমি যেটা দেখবে সেটা হচ্ছে এই যে এন ইকুয়াল টু জিরো ইজ নট অ্যালাউড। তার কারণ মূলত দুটো। একটা হচ্ছে যে when n equal to 0, psi 0 xটা যেটা তোমার বেসিক্যালি বি সাইন এন পাই বাই এল ইন্টু এক্স, সেটা হচ্ছে জিরো হয়ে যাচ্ছে অলওয়েজ। এটা দিস গিভস এ ট্রিভিয়াল সলিউশন। এটা একটা ট্রিভিয়াল সলিউশন। ট্রিভিয়াল সলিউশন মানে হ্যাভিং নো ফিজিক্যাল সিগনিফিক্যান্স, মানে ওয়েভ ফাংশনটা যদি সর্বত্র ভ্যানিশ করে যায় তাহলে সেই ওয়েভ ফাংশন সেখান থেকে তুমি কিছুই পাবে না, তো এটা করে কোনো লাভ নেই। আর একটা হচ্ছে যে when n equal to 0, এনার্জিটা জিরো হয়ে গেল, দ্যাট ইজ মিনিমাম পসিবল এনার্জি, অর্থাৎ জিরো পয়েন্ট এনার্জি জিরো হয়ে যাবে। দিস ভায়োলেটস হাইজেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। সেই জন্যে এন ইকুয়াল টু জিরোটা কিন্তু কোনোভাবে অ্যালাউড নয়। আচ্ছা, আর এবারে যেটা কথা হচ্ছে যে এই ধরো যে তোমার যদি এন এর ভ্যালু তুমি নেগেটিভ নাও আর এন এর ভ্যালু পজিটিভ নাও, তাহলে কিন্তু লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন দিয়ে দিচ্ছে। তাহলে এন তোমার প্লাস ওয়ান প্লাস টু প্লাস থ্রি ডট 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 অ্যান্ড এন হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস ইত্যাদি গিভ লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন। কারণ এন এর ভ্যালুটা তুমি মাইনাস ওয়ান বসালে আর প্লাস ওয়ান বসালে তারা একে অপরের সমান, বাট একটা মাইনাস সাইন দিয়ে জাস্ট ডিফার করছে। এন এর ভ্যালু দুই বসালেও ঠিক একই রকম ভাবে। তাহলে এন এর ভ্যালু পজিটিভ বসালাম, মানে ধরো ব্যাপারটা হচ্ছে এরকম যে সাই এন এর ভ্যালু যদি মাইনাস এন বসাই আর সাই যদি এন এর ভ্যালু জাস্ট
এন বসাই তাহলে তাদের মধ্যে সম্পর্কটা কি, এটা -1 ইন্টু এটা হচ্ছে। তার মানে পরিষ্কার বুঝতে পারছো যে এন এর ভ্যালু নেগেটিভ বসালে যা বেরোয়, এন এর ভ্যালু পজিটিভ বসালে যেটা বেরোয়, তারা একে অপরের সঙ্গে একটা কনস্ট্যান্ট দিয়ে ডিফার করছে এবং তারা লিনিয়ারলি ডিপেন্ডেন্ট ফাংশন রিপ্রেজেন্ট করছে। লিনিয়ার ডিপেন্ডেন্ট ফাংশনগুলো সেম স্টেট রিপ্রেজেন্ট করে, তো এরা হচ্ছে রিপ্রেজেন্ট সেম স্টেট, রিপ্রেজেন্ট করে এটা। তাহলে সেম স্টেট রিপ্রেজেন্ট করে সেটা আমি নেব না, সেই জন্য কি হচ্ছে না তোমার অ্যাকচুয়ালি ওই মানে উইদাউট লস অফ এনি জেনারেলিটি, লস অফ এনি generality, we can choose psi nx equal to b sin n pi by l into x with n equal to 1 2 3 dot 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 আর এনার্জিটা অ্যাজ ইউজুয়াল n স্কোয়ার h স্কোয়ার বাই 8m l স্কোয়ার উইথ n ইকুয়াল টু 1 2 3 ডট ডট ডট। তার মানে n এর ভ্যালুটা কিন্তু জাস্ট পজিটিভ ইন্টিজারগুলোই শুধুমাত্র তুমি রাখতে পারবে, বাকিগুলো কিন্তু আর অ্যালাউড থাকছে না এইটা। আচ্ছা এবারে বি যে ভ্যালুটা, এই বিটাকে তুমি কি করে বের করবে না, বিটার ভ্যালু তুমি যা খুশি চুজ করতে পারো, কিন্তু তুমি যদি ডিমান্ড করো যে এই যে ওয়েভ ফাংশন যেটা পেয়েছো সেটা নর্মালাইজড হবে, তাহলে বি এর একটা স্পেসিফিক ভ্যালু বেরোবে। তাহলে ভ্যালু অফ বি ক্যান বি অবটেইন ফ্রম দ্য নর্মালাইজেশন কন্ডিশন। তো নর্মালাইজেশন কন্ডিশনটা কি না, ইন্টিগ্রাল ওভার অল স্পেস psi n star x psi n x dx, এইটা অর্থাৎ এইটা হতে হবে 1, অর্থাৎ তুমি ইন্টিগ্রাল 0 থেকে l অল স্পেস মানে 0 থেকে l তোমার b sin n pi বাই l ইন্টু x, এটা স্কোয়ার হয়ে যাবে এখানে dx, এইটা সেটা হয়ে যাবে তোমার 1। এইখান থেকে তুমি যেটা পাবে দেখো বি এর ভ্যালুটা না রুট ওভার অফ 2/l হিসেবে অ্যাপিয়ার করবে। মানে এখান থেকে তুমি যদি বিটাকে ক্যালকুলেট করো, এই অঙ্কটাকে করো, তবে বি এর ভ্যালুটা বেরোবে রুট ওভার অফ 2/l। তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে নর্মালাইজড ওয়েভ ফাংশন যেটা, নর্মালাইজড ওয়েভ ফাংশনটা হচ্ছে তোমার সাইন এন এক্স, এটা হয়ে গেল রুট ওভার অফ 2/l সাইন n pi by l into x with n equal to 1 2 3 dot 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 আর এনার্জি আইগেন ভ্যালু যেটা বেরোলো, আইগেন ভ্যালুস টা হচ্ছে n স্কোয়ার h স্কোয়ার বাই 8l স্কোয়ার উইথ n ইকুয়াল টু 1 2 3 ডট ডট। তার মানে পার্টিকুলার ইন বক্স প্রবলেমটা অ্যাকচুয়ালি সলভ করা হলো, সলভ করে তুমি নর্মালাইজড ওয়েভ ফাংশনটা পেয়ে গেলে আর এনার্জি আইগেন ভ্যালু এইটুকু তুমি পেয়ে গেলে, নর্মালাইজড ওয়েভ ফাংশন পেয়ে গেলে, এনার্জি আইগেন ভ্যালু পেয়ে গেলে। আচ্ছা এবারে মানে এই তোমার ডেরিভেশনটা যখন মানে সলিউশনটা যখন করা হচ্ছে, কিছু তো ইম্পর্টেন্ট কথাবার্তা আমরা এখানে বলেই ফেলেছি আর কি, কেমন করে সলভটাকে করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি। এবার এই ওয়েভ ফাংশন এবং এনার্জি পাওয়ার পরে সেইখান থেকে তুমি কি করবে সেগুলো একটুখানি দেখার দরকার আছে। আচ্ছা প্রথমে ধরো আমি এনার্জি নিয়ে কিছু কথাবার্তা বলি। তাহলে দেখো প্রথম কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি যে 0 পয়েন্ট এনার্জিটা, এখন তো এনটা 1 থেকে স্টার্ট, তাহলে মিনিমাম পসিবল এনার্জি যখন n ইকুয়াল টু 1 লিখবে সেটা h স্কোয়ার বাই 8l স্কোয়ার, এটা প্রথম কথা। সেখানে হচ্ছে এনার্জি লেভেলস আর কোয়ান্টাইজড বা ডিসক্রিট, এনার্জি লেভেলস আর ডিসক্রিট অর কোয়ান্টাইজড, এটা পেলে। আচ্ছা এবারে স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেলস, spacing between two successive energy levels
তো ডেল্টা ই যদি বলো, ধরে নাও তোমার এন থেকে ধরো n+1 যাচ্ছে, এইটা সেটা কত হবে? এটা 2n+1 h²/8ml²। এবং এখান থেকে তুমি যেটা দেখতে পাচ্ছ ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে যে মানে আনলাইক সাম আদার সিস্টেমস, এই পার্টিকুলার কেসে যে স্পেসিং বিটুইন টু সাকসেসিভ এনার্জি লেভেলস ইনক্রিজ করছে উইথ ইনক্রিজ ইন কোয়ান্টাম নাম্বার। পরে যখন হাইড্রোজেন অ্যাটম প্রবলেম করবে তখন দেখবে যে পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা কিন্তু কমতে থাকে উইথ ইনক্রিজ ইন কোয়ান্টাম নাম্বার। তুমি যদি লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরের ক্ষেত্রে দেখো, দেবে পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা কনস্ট্যান্ট, মানে ইকুইপেস্ট এনার্জি লেভেল। কিন্তু পার্টিকুলার বক্সের ক্ষেত্রে এবং রিজিড টোটাল প্রবলেমের ক্ষেত্রেও দেখবে একই রকমের সিচুয়েশন হবে, যেক্ষেত্রে কোয়ান্টাম নাম্বার বাড়ার সাথে সাথে স্পেসিং বিটুইন সাকসেসিভ এনার্জি লেভেল কিন্তু তোমার অ্যাকচুয়ালি ইনক্রিজ করছে। ঠিক আছে, তাহলে এটা ইম্পর্টেন্ট যে স্পেসিং বিটুইন টু সাকসেসিভ energy levels increases with increase in quantum number। ঠিক আছে, তাহলে স্পেসিং বিটুইন সাকসেসিভ এনার্জি ইনক্রিজ করছে উইথ ইনক্রিজ কোয়ান্টাম নাম্বার এটা। আচ্ছা, এনার্জি লেভেলস আর নন ডিজেনারেট। হ্যাঁ, এনার্জি লেভেলস না বলে স্টেটস আর নন ডিজেনারেট বলা ভালো হয়। এক্ষেত্রে কোয়ান্টাম স্টেটস যেগুলো, কোয়ান্টাম স্টেটস আর নন ডিজেনারেট এই পার্টিকুলার কেসে। হ্যাঁ, কারণটা কি না, তুমি দেখবে যে যখন তুমি এনটাকে পাল্টে দিলে তখন ওয়েভ ফাংশনটা পাল্টালো, এনার্জিও পাল্টালো। তুমি কোনো একটা গিভেন এনার্জিতে মোর দ্যান ওয়ান লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ফাংশনস পাবে না, সেখানে কোয়ান্টাম স্টেট বেসিক্যালি তোমার নন ডিজেনারেট হচ্ছে। এইটা এটা হলো। আচ্ছা, এই এই পার্টিকুলার কেসে তোমার একটা জিনিস হয়তো বলে নেওয়া দরকার যে মানে নন ডিজেনারেসি থিওরেম বলে একটা থিওরেম আছে, সেটা তোমায় বলে দেবে যে যদি যদি এমন হয়, ধরো ইফ a potential energy if Vx is নন সিঙ্গুলার, Vx is নন সিঙ্গুলার মানে কোনো পার্টিকুলার এক্সে পোটেনশিয়াল যদি ইনফিনিটি হচ্ছে না। ইফ Vx is নন সিঙ্গুলার অ্যান্ড ওয়েভ ফাংশনটা টেন্স টু জিরো হবে যখন x টেন্স টু প্লাস মাইনাস ইনফিনিটি, এটা যদি হয়, দেন ইন ওয়ান ডাইমেনশন there will be no degeneration। তো ডিজেনারেসি বলে কিছু থাকবে না। তো ওয়ান ডাইমেনশনাল প্রবলেম কিন্তু পোটেনশিয়াল যেটা নন সিঙ্গুলার হয় এবং ওয়েভ ফাংশনটা ভ্যানিশ করে, তখন এক্স টেন্স টু প্লাস মাইনাস ইনফিনিটি, তখন কিন্তু কোনো ডিজেনারেসি থাকবে না। একে অনেক সময় নন ডিজেনারেসি থিওরেম বলে। এটাকে নন ডিজেনারেসি থিওরেম। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলে রাখলাম। আর এখানে একটা কথা বলে রাখলাম যে গ্রাউন্ড স্টেট ইজ অলওয়েজ নন ডিজেনারেট। হ্যাঁ, মানে এটা এটা শুধু 1D র ক্ষেত্রে নয়, মানে 1D 2D 3D যাই বলো না কেন, গ্রাউন্ড স্টেট হচ্ছে ইজ নন ডিজেনারেট। এটা মাথায় রাখবে। এখানে নন ডিজেনারেসি সম্বন্ধে দু একটা কথাবার্তা আমি অ্যাডিশনালি বলে রাখলাম। আচ্ছা, তা এনার্জি নিয়ে কথাবার্তা হলো। আচ্ছা, এবারে দেখো এইটা অ্যাকচুয়ালি অ্যাপ্লাইড হবে তোমার ফ্রি ইলেকট্রন মলিকুলার অরবিটাল থিওরিতে। হ্যাঁ, একে বলা হচ্ছে ফ্রি ইলেকট্রন মলিকুলার অরবিটাল থিওরি। ব্যাপারটা কিরকম দেখো, ধরো তুমি একটা লিনিয়ার কনজুগেটেড পলিং কনসিডার করছো। কনজুগেটেড পলিং, সেটা ধরো তোমার বিউটানাইন হতে পারে,
হেক্সাট্রাইন হতে পারে, হ্যাঁ, অক্টাটেট্রাইন হতে পারে, এক্সেট্রা এক্সেট্রা। এদের ক্ষেত্রে তাই লিনিয়ার কনজুগেটেড পলিজিনের ক্ষেত্রে যে ডিলোকালাইজ পাই ইলেকট্রন যারা pi electrons are assumed to be free. Delocalized pi electrons are assumed to be free. তার মানে যে মাস অফ দ্য পার্টিকেল অর্থাৎ মাস অফ দ্য ইলেকট্রন এটা বেসিক্যালি 9 পয়েন্ট, এটা m ইকুয়াল টু m equal to 9.11 into 10 to the power minus 31 কেজি। দেখো আমার পার্টিকেলের বক্স মডেলটাকে আমি কাজে লাগাবো লিনিয়ার কনজুগেটেড পলিজিনের স্পেকট্রোস্কোপি বোঝার জন্য বা ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি বোঝার জন্য। তার জন্য তুমি এনার্জি এক্সপ্রেশন বা ইত্যাদি যখন দেবে সেখানে মাস লাগবে, লেন্থ লাগবে। তাহলে বক্স লেন্থটা কি হবে? বক্স লেন্থ এলটা দেখো, বক্স লেন্থ এলটা দেখো, তোমার এই নাম্বার অফ কার্বন, সিঙ্গেল বন্ড কার্বন ইন্টু 154 পিকোমিটার প্লাস নাম্বার অফ কার্বন ডবল বন্ড কার্বন ইন্টু 133 পিকোমিটার প্লাস একটা অ্যাডিশনালি 154 পিকোমিটার তোমাকে নিতে হবে। কারণ ধরে নেওয়া হয় যে এই যে কার্বনের সেন্টার থেকে কার্বনের সেন্টার এর পরেও একটা কার্বনের রেডিয়াস আর একটা কার্বনের রেডিয়াস পর্যন্ত ইলেকট্রনটা যেতে পারে। মানে বক্স লেন্থ যখন তুমি ক্যালকুলেট করবে সেটা বেসিক্যালি নাম্বার অফ কার্বন কার্বন সিঙ্গেল বন্ড যতগুলো আছে, এক একটা কার্বন কার্বন সিঙ্গেল বন্ডের লেন্থ 154 পিকোমিটার, সেটা দিয়ে গুণ করতে হবে। কার্বন ডাবল বন্ড কার্বন তাকে গুণ করতে হবে 133 পিকোমিটার দিয়ে, আর একটা অ্যাডিশনালি 154 পিকোমিটার তোমাকে নিতে হচ্ছে এটা। আর তোমার ইলেকট্রনগুলো ফেরমিয়ন ছড়ার জন্য সে বেসিক্যালি তোমার যেটা মানে যখন তুমি মানে অ্যাটমিক অরবিটালে যেভাবে ইলেকট্রন ভর্তি করে এখানে সেরকম করবে। ইলেকট্রনস আর ফিল্ড অ্যাকর্ডিং টু বা ওবেইং আর কি বলে ভালো, ওবেইং ওবেইং আউবার প্রিন্সিপাল। তার মানে যার এনার্জি কম তাকে তুমি আগে ভর্তি করবে। হোমস রুল, ডিজেনারেট কেসে যদি ইলেকট্রন থাকতো তাহলে প্রথমে একজন একজন করে ঢোকাতে হবে, তারপরে তোমার দুজনকে ঢোকাতে হবে। কিন্তু এই পার্টিকুলার কেসে যেহেতু নন ডিজেনারেট তাহলে হোমস রুলটা এখানে অ্যাকচুয়ালি ব্যবহৃত হবে না। আর তোমার পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল, মানে একটা এনার্জি দেবে, দুটো ইলেকট্রন থাকতে পারবে, একটা আপস্পিন একটা ডাউনস্পিনে, তার বেশি আর থাকতে পারবে না। ইলেকট্রনস আর ফিল্ড ওবেইং দ্য আউবার প্রিন্সিপাল, হ্যাঁ, হোমস রুল অ্যান্ড পাউলিস এক্সক্লুশন প্রিন্সিপাল। এটা তাহলে এই তিনটে জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। এবারে এক্সাম্পল হিসেবে তুমি ধরো বিউটোটাইনটাকে দেখো। এক্সাম্পল হিসেবে তুমি বিউটোটাইনটাকে যদি দেখো, তার ক্ষেত্রে দেখো তোমার মাস তো পেয়ে গেছি 9.11 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 31 কেজি ইলেকট্রন বলে মাসটা তোমার এটাই 6 হবে। আচ্ছা এলটা কি হচ্ছে দেখো, বিউটোটাইনের ক্ষেত্রে একটা দুটো ডাবল বন্ড একটা সিঙ্গেল বন্ড, তার মানে 154 পিকোমিটার প্লাস 2 ইন্টু 133 পিকোমিটার প্লাস এটা অ্যাডিশনালি 154 পিকোমিটারটা ছিল, তাহলে করে তুমি কত পেলে? 574 পিকোমিটার পেলে এটা। আর এবারে তোমার এখানে দেখো যে এন ফর হোমো হাইয়েস্ট অকুপাইড মলিকুলার অরবিটাল সেটা কত হবে না তোমার 2 হবে। কারণটা কি যে চারটে কিন্তু ইলেকট্রন থাকে, এবারে যে এনার্জি লেভেলসগুলো আছে একটা লেভেলে তো দুটোর বেশি ইলেকট্রন ঢুকছে না, তাহলে তা যদি হয় তাহলে কি হবে না তোমার এন ইকুয়াল টু 1 এ দুটো ইলেকট্রন থাকবে, এন ইকুয়াল টু 2 দুটো ইলেকট্রন থাকবে, তাহলে এন ফর হোমো হচ্ছে 2 আর এন ফর লোয়েস্ট আনঅকুপাইড মলিকুলার অরবিটাল কত হবে 2 প্লাস 1 অর্থাৎ 3 এটা। তাহলে এবারে দেখো ডেল্টা ই যেটা
যেটা লোয়েস্ট এনার্জি ট্রানজিশনের জন্য আর কি। তো দেখা যাচ্ছে হোমো থেকে লুমোতে যদি তুমি যাও, হোমো থেকে লুমোতে যে ট্রানজিশনটা সেটা লোয়েস্ট এনার্জি ট্রানজিশন হয় আর কি। এটা কত হবে তাহলে তোমার বেসিক্যালি 2 থেকে 3 এ গেলে যেটা হয়, দেখো এখানে তো পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি কাপ আমি ক্যালকুলেট করে রেখে দিয়েছি। 12 + 1 এইচ স্কয়ার বাই 8 এল স্কয়ার, সেখানে এন এর ভ্যালু যদি 2 বসিয়ে দাও তাহলে 5 এইচ স্কয়ার বাই 5 এইচ স্কয়ার বাই 8 এম এল স্কয়ার। এইটা হচ্ছে তোমার হোমো এবং লুমোর মধ্যে তোমার এনার্জি গ্যাপটা। এটা এটা হচ্ছে তোমার এনার্জি গ্যাপ ফর লোয়েস্ট এনার্জি ট্রানজিশন। এনার্জি গ্যাপ ফর লোয়েস্ট এনার্জি ট্রানজিশন। সবচেয়ে লোয়েস্ট এনার্জি এই ট্রানজিশনটা তোমার হতে পারে। আচ্ছা, এবার ডেল্টা ই যেহেতু তোমার এই সি বাই ল্যামডা, এবারে যখন এনার্জি গ্যাপটা মিনিমাম হবে তখন ওয়েভ লেন্থটা ম্যাক্সিমাম হবে, তাহলে এইচ সি বাই ল্যামডা ম্যাক্স সেটা হচ্ছে 5 এইচ স্কোয়ার বাই 8 এম এল স্কোয়ার। এটা যদি হয় তাহলে এইখান থেকে তুমি ল্যামডা ম্যাক্সের এক্সপ্রেশনটা পেয়ে যাচ্ছ। সেটা কি বলতো, 8 এম এল স্কোয়ার ইন্টু সি বাই 5 ইন্টু 8। এইটা হচ্ছে তোমার ওয়েভ লেন্থ বের করার একটা এক্সপ্রেশন বেরিয়ে গেল, যে 8 এম এল স্কোয়ার বাই সি ইন্টু 5/8। পরে তুমি যে ভ্যালুগুলো একটু বসাও, তাহলে 8 ইন্টু 9.11 ইন্টু 10⁻31 কেজি ইন্টু এল স্কোয়ারটা হচ্ছে 574 ইন্টু 10⁻12 মিটার। পিকোমিটার মানে 10⁻12 মিটার, তার স্কোয়ার হয়ে গেল। আর তার সঙ্গে স্পিড অফ লাইট মানে 3 ইন্টু 10⁸ মিটার পার সেকেন্ড হলো। এটা স্পিড অফ লাইট ডিভাইডেড বাই 5 ইন্টু এইচটা হচ্ছে 6.626 ইন্টু 10⁻34 জুল। সেটা তুমি বসালে, বসিয়ে এখান থেকে এটা বেরোলো কত বলো তো, 270 ন্যানোমিটার বেরোলো। এটা কিন্তু এক্সপেরিমেন্টাল রেজাল্টটা খুব কাছাকাছি বেরিয়ে যায়। এবারে বিউটাডাইনের ক্ষেত্রে খুব সুন্দর রেজাল্টটা মেলে, কিন্তু হেক্সাটাইন বা অক্টাটেট্রাইনের ক্ষেত্রে কিন্তু এত ভালো রেজাল্টটা মেলে না। ঠিক আছে, এইটা তাহলে এই যে এনার্জি এক্সপ্রেশনটাকে কাজে লাগিয়ে তার যেটা মেজর ইউজ সেটা হচ্ছে ফ্রি ইলেকট্রন মলিকুলার অরবিটাল থিওরিতে তার মেন ইউজটা, এবং সেখান থেকে কেমন করে তুমি ল্যামডা ম্যাক্সটাকে বের করতে চাইছো, অর্থাৎ ইউভি ভিজিবল স্পেকট্রোস্কোপি তোমার অ্যাকচুয়ালি কি করছে সেটা তুমি দেখতে পারো। আর এখানে ওই একটুখানি বলে নেওয়া যায় এক্ষেত্রে থেকে তোমার এনার্জি লেভেলসগুলো, সেগুলো একটুখানি লিখে দিই যে তোমার এনার্জি লেভেলসগুলো ঠিক কেমন করে গ্র্যাজুয়ালি যাচ্ছে আর কি। হ্যাঁ, ধরো তুমি এইটা হচ্ছে n = 1 এর জন্য, তাহলে এখান থেকে তুমি এনার্জিটা পেলে E1, যেটা এইচ স্কোয়ার বাই 8 এম এল স্কোয়ার। তারপরে তো এটা n = 1 এর জন্য। আর n = 2 এর জন্য এটা কত হবে, E2 হচ্ছে 4 এইচ স্কোয়ার বাই 8 এম এল স্কোয়ার। এখানে E3টা হচ্ছে 9 এইচ স্কোয়ার বাই 8 এম এল স্কোয়ার। E4টা হচ্ছে তোমার 16 এইচ স্কোয়ার বাই 8 এম এল স্কোয়ার অ্যান্ড সো অন। ঠিক আছে, তাহলে এইগুলো হচ্ছে তোমার দেখো এই পাশাপাশি দুটো লেভেলের মধ্যে এনার্জি গ্যাপটা কিন্তু গ্র্যাজুয়ালি তোমার বাড়ছে। এবং এই যদি গ্যাপগুলোকে দেখো তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ, এই যে গ্যাপটা সেটা হচ্ছে তোমার 3 এইচ স্কোয়ার বাই 8 এম এল স্কোয়ার। এই যে গ্যাপটা দেখো তোমার 5 এইচ স্কোয়ার বাই 8 এম এল স্কোয়ার। এই গ্যাপটা কত না 7 এইচ স্কোয়ার বাই 8 এম এল স্কোয়ার অ্যান্ড সো অন। এইরকম ভাবে এনার্জি গ্যাপগুলো দেখো এন এর ভ্যালু বাড়ার সাথে সাথে কিন্তু তোমার অ্যাকচুয়ালি বাড়ছে। ঠিক আছে, হলো এটা। এবং যখন বিউটাডাইন প্রবলেম তুমি করছো, তাহলে এইখানে যদি দুটো ইলেকট্রন থাকে, এইখানে তোমার দুটো ইলেকট্রন থাকছে, কারণ 4টে ইলেকট্রন আছে, তো একটা লেভেলে দুটোর বেশি ইলেকট্রন থাকতে পারবে না। তাহলে এই n = 2টা হচ্ছে তোমার এই পার্টিকুলার কেসে হোমো, আর n = যখন 3টা দিচ্ছি বিউটাডাইনের ক্ষেত্রে এটা হচ্ছে তোমার লুমো। লোয়েস্ট এনার্জি ট্রানজিশনের জন্য তোমার হোমো থেকে লুমো এই ট্রানজিশনটা হচ্ছে, তাদের এনার্জি গ্যাপ ক্যালকুলেট করে তাকে এইচ সি বাই ল্যামডা ম্যাক্স করলে সেখানে ল্যামডা ম্যাক্সের ভ্যালু তুমি বের করে ফেলতে পারছো। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা এখন পর্যন্ত? ঠিক আছে।
শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে দেখো নেক্সট আমি ওয়েব ফাংশনের ক্ষেত্রে আসি। তাহলে প্রথম একটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে তুমি এক্ষেত্রে এটা দেখবে যে এই বক্স লেন্থটা এলটা সেটা হচ্ছে এন ইন্টু ল্যামডা বাই টু হয়। এটা খুব একটা ইম্পর্টেন্ট রিলেশন উইথ এন ইকুয়াল টু এক দুই তিন ডট 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 ডট, মানে তোমার অ্যাকচুয়ালি পার্টিকেলটাকে তুমি কিন্তু ওয়েভের মতো করে ভাবো, যে ওয়েভটা তার ওয়েভ ফাংশন দিয়ে ঠিক হবে। তার ওয়েভ লেন্থটা কি হবে না, ওয়েভ লেন্থটা এমনভাবে হবে যাতে করে হচ্ছে বক্স লেন্থটা ল্যামডা বাই টু এর ইন্টিগ্রাল মাল্টিপল হয়। তাহলে এইটা দিয়ে কিন্তু বক্স লেন্থটা তোমার ফিক্সড হবে, এটা তোমার মাথায় রাখতে হবে। ঠিক আছে? এটা মানে তুমি মানে এই যে ল্যামডাটা, এই ল্যামডা কিন্তু ডিবগলি ওয়েভ লেন্থ আর কি। এই ওয়েভ লেন্থটাই বেসিক্যালি এর যে ওয়েভ লেন্থ সেটা মানে তোমার ওয়েভ ফাংশনের যে করসপন্ডিং যে ওয়েভ লেন্থ আর কি সেটা। আচ্ছা, এবারে দেখো, এবারে তুমি যখন সাই এন এক্সটা সাই এন এক্সটাকে তুমি জাস্ট লিখলে, মানে দিস ইজ অ্যাকচুয়ালি মানে ওই বিটাকে বাদ দিলে এটা তো সাইন এন পাই বাই এন ইন্টু এক্স এরকম দেখতে। এটা মানে ওই বিটাকে জাস্ট বাদ দিচ্ছি, কিন্তু অফ দ্য অর্ডার অফ বলছি বা কিছু বা প্রপোর্শনাল জায়গাটা বলে দিতে পারি। তো এটা হচ্ছে তার প্রপোর্শনাল বলছি, কারণ বি দিয়ে এটা তার প্রপোর্শনালটা কি হচ্ছে না সাইন এন পাই বাই এন ইন্টু এক্স। তো তাহলে দেখো যখন তোমার এন ইকুয়াল টু ওয়ান হচ্ছে তখন বক্স লেন্থটা কত হবে, ল্যামডা বাই টু হবে। বক্স লেন্থটা তোমার ল্যামডা বাই টু হবে। ঠিক আছে? তার মানে একটা টোটাল বক্সের মধ্যে একটা ওয়েভের অর্ধেকটা ফিট করবে। সেটা তুমি কি করে বুঝলে দেখো, তার কারণটা হচ্ছে এন ইকুয়াল টু ওয়ান হলে তুমি অ্যাট দ্য সেম টাইম কি পাচ্ছ দেখো, সাই ওয়ান এক্সটা অ্যাকচুয়ালি তোমার দাঁড়িয়ে যাচ্ছে সাইন সাইন পাই, মানে এন ইকুয়াল টু ওয়ান যদি হয় তাহলে পাই বাই এল ইন্টু এক্স, তাই তো? পাই বাই এল ইন্টু এক্স এইটা মানে সাই ওয়ান এক্সটা এখান থেকে দেখো তুমি যদি এন এর ভ্যালু জাস্ট ওয়ান বসিয়ে দাও তাহলে সেটা কত হচ্ছে সাইন পাই বাই এল ইন্টু এক্স। আচ্ছা, এবারে খেয়াল করো যে এক্স এর ভ্যালুটা যেহেতু জিরো থেকে এল এর মধ্যে, তাহলে পাই বাই এল ইন্টু এক্স তার ভ্যালুটা কত হবে তাহলে জিরো থেকে পাই এর মধ্যে। তার মানে দেখো তুমি সাই ওয়ান এক্সটা মানে বেসিক্যালি সাইন থিটা প্লট করবে, যেখানে থিটাটা তোমার জিরো থেকে পাই পর্যন্ত যায়। সেটাকে যদি তুমি মাথায় রাখো তাহলে মাথায় রাখলে ঠিক একই রকম ভাবে এন ইকুয়াল টু 2 এর জন্য, এন ইকুয়াল টু 3 এর জন্য ইত্যাদি ইত্যাদি, সেটাকে মাথায় রেখে তুমি ছবিগুলোকে জাস্ট এঁকে ফেলো। বেঁকে যাচ্ছে। দেখো এইটা হচ্ছে এক্স ইকুয়াল টু জিরো, এটা এক্স ইকুয়াল টু এল। হ্যাঁ, এবার এইখানে তুমি ধরো ওয়েভ ফাংশনগুলোকে প্লট করছো। তাহলে এই বিভিন্ন এন এর জন্য এটা ধরো এন ইকুয়াল টু ওয়ান লিখলাম, এটা তোমার এন ইকুয়াল টু টু হলো, এটা তোমার এন ইকুয়াল টু থ্রি হলো, এটা তোমার এন ইকুয়াল টু ফোর হলো অ্যান্ড সো অন। এখানে ওয়েভ ফাংশনগুলো যখন প্লট করবে, প্রথমটা হচ্ছে সাই ওয়ান, এটা হচ্ছে তোমার সাই টু, এটা হচ্ছে সাই থ্রি, এটা হচ্ছে সাই ফোর অ্যান্ড সো অন। এক্ষেত্রে এই ছবিটা দেখতে কেমন এরকম দেখতে হবে। দেখো একটা ওয়েভের অর্ধেকটা এখানে ফিট করেছে। আচ্ছা, আমি মাঝখানটাকে যদি একটা ডটের লাইন দিয়ে টেনে দিই তোমার আঁকতে সুবিধা হবে। এটা হচ্ছে তোমার এক্স ইকুয়াল টু এল বাই টু, যদি মাঝখানটা হয় এটা কত হবে, এই হলো। দুটো সমান আছে দুদিকটা, এখানে কোনো এটা হলো।
তারপরে হচ্ছে তোমার এই হলো, তারপর তোমার এই হলো। দেখো মানে এন এর ভ্যালুর উপর নির্ভর করে এখানে হাফটা ওয়েভ আছে, এখানে একটা ওয়েভ আছে, এখানে তিনটে দেড়টা ওয়েভ আছে, এখানে দুটো ওয়েভ আছে, সেই মতো করে ওয়েভ ফাংশনের ছবিগুলো তুমি দেখতে পাচ্ছ এটা। এবং দেখো যখন এখানে এন ইকাল টু তোমার 1, 3, 5 ইত্যাদি ইত্যাদি, তখন সাইটা কি হচ্ছে না, সাই আর সিমেট্রিক অ্যাবাউট এক্স ইকাল টু এল বাই টু, মানে বক্সের মাঝখানের রেসপেক্টে সিমেট্রিক। আর এন এর ভ্যালু যখন 2, 4, 6 ইত্যাদিতে হচ্ছে, তখন সাই আর অ্যান্টিসিমেট্রিক অ্যাবাউট এক্স ইকাল টু এল বাই টু। এটা তুমি ছবি থেকে পরিষ্কার বুঝতে পারছো। তো এখানে যে প্লটটাকে করলে সেটা ওয়েভ ফাংশনের প্লট। আর এবারে যদি তুমি ওয়েভ ফাংশনের মডিউলাসের স্কোয়ারটাকে প্লট করো, অর্থাৎ প্রবাবিলিটি ডেনসিটি প্লট করো, তাহলে প্রবাবিলিটি ডেনসিটি প্লটটা কেমন দেখতে হচ্ছে? দেখো এখানে তোমার এই বিভিন্ন এন এর ভ্যালু নিচ্ছি। এন এর ভ্যালু তুমি 1 নিলে, এন এর ভ্যালু তুমি 2 নিলে, এন এর ভ্যালু 3 নিলে, এন এর ভ্যালু 4 নিচ্ছে, ইত্যাদি ইত্যাদি। এবারে তোমার সেই মতো করে সাই 1 মডিউলাসের স্কোয়ার প্লট করছো, এখানে সাই 2 মডিউলাসের স্কোয়ার হচ্ছে, সাই 3 মডিউলাসের স্কোয়ার হচ্ছে, সাই 4 মডিউলাসের স্কোয়ার হচ্ছে, অ্যান্ড সোয়ান সোয়ান, এরকমভাবে তোমার যাচ্ছে। আর এখানে ছবিটা কেমন হচ্ছে না, প্রথম আচ্ছা বক্সের মাঝখানটা একটা লাইন টেনে দিই, তোমার আঁকতে সুবিধা হবে তাহলে। প্রথমটা হচ্ছে সাইন স্কোয়ারের প্লট হচ্ছে, তো তাহলে এরকম দেখতে হলো। তারপরেরটা এরকম দেখতে হলো। তারপরেরটা এরকম দেখতে হলো। তারপরেরটা এরকম দেখতে হলো, অ্যান্ড সোয়ান। এখানে এখানে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা কিন্তু অলওয়েজ সিমেট্রিক। তাহলে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন is always symmetric about x equal to l by 2, মানে বক্সের মাঝখানের রেসপেক্টে তোমার থ্রুআউট সিমেট্রিক, মানে ফর মানে অলওয়েজ আর কি, মানে আরবিট্রারি কোয়ান্টাম নাম্বারের জন্য, মানে ইভেন হোক অড হোক প্রত্যেকের ক্ষেত্রেই কিন্তু জিনিসটা একই রকমের দেখতে। ঠিক আছে এটা। আচ্ছা এবারে একটা জিনিস দেখো, এটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এই যে প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা যে কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, এবারে তুমি যদি এইভাবে যেতে 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 এনটা টেন্স টু ইনফিনিটির দিকে যাও, ধরো একটা স্টেট তুমি কনসিডার করছো যেখানে এনটা ধরে নাও টেন্স টু ইনফিনিটি, তখন প্রবাবিলিটি ডেন্সিটি কেমন হওয়ার কথা না, এটা তুমি দেখতে পাবে যে এই অনেকগুলো পিক মিলে গিয়ে, হ্যাঁ মানে পিকগুলো এত কাছাকাছি কাছাকাছি আসবে, তোমার মনে হবে জিনিসটা হচ্ছে তোমার হোমোজিনিয়াস হয়ে গেছে। মানে দেখো না, যত এন বাড়ছে তোমার রকম তো পিকটা তোমার বাড়ছে, পিকের সংখ্যা এন ইকাল টু ওয়ানে একটা, এন ইকাল টু দুটো, দুটো, তিনটে, চারটে করে, এবার এন যখন তোমার টেন্স টু আর টু ইনফিনিটি হয়ে যাবে আস্তে 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 আস্তে, এইগুলো সব কাছাকাছি এসে কি হচ্ছে না, কাছাকাছি এসে দেখো কি হচ্ছে না, তোমার জিনিসটা হচ্ছে একদম মানে একদম কাছাকাছি এসে কি এরকম একটা সুন্দর আর ইউনিফর্ম ডিস্ট্রিবিউশন তোমাকে দিয়ে দেবে এন যখন টেন্স টু ইনফিনিটিতে। আর এটা খুব এক্সপেক্টেড, তার কারণটা হচ্ছে তুমি যদি ক্লাসিক্যালি দেখো, তাহলে ফর ক্লাসিক্যাল ফ্রি পার্টিকেল কনফাইন্ড ইন এ 1D বক্স, দেখো এক্ষেত্রে কোনো পোটেনশিয়াল এনার্জি নেই তো বক্সের মধ্যে। তা বক্সের মধ্যে যদি পোটেনশিয়াল এনার্জি না থাকে তাহলে কি হবে না, সর্বত্র তার মানে মানে কোনো একটা জায়গাতে সে অ্যাট্রাক্টেডও হচ্ছে না, রিপেলডও হচ্ছে না, তার মানে কি প্রত্যেকটা পজিশন ইকুয়ালি প্রবাবল।
সেখানে এই পার্টিকুলার কেসে যেটা হবে যে ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন is uniform everywhere. ইউনিফর্ম everywhere. তার মানে তুমি যদি ক্লাসিক্যালি px dxটাকে দেখো, সেটা হবে কত কেন তো dx বাই l হবে। অর্থাৎ তুমি যদি মানে প্রবাবিলিটি ডেন্সিটিকে ক্যালকুলেট করো, p ক্লাসিক্যাল এক্সটা সেটা হচ্ছে জাস্ট 1/l হবে। অর্থাৎ তুমি যদি ছবিতে দেখাও, এটা হচ্ছে x ইকুয়াল টু 0, এটা x ইকুয়াল টু l যদি তুমি দেখো, তাহলে এইখানে যদি তুমি ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডেন্সিটিটাকে প্লট করো, সেটা কিন্তু সবসময় একটা কনস্ট্যান্ট হবে। কনস্ট্যান্ট হলো x এর যে কোনো ভ্যালুর জন্য একটা কনস্ট্যান্ট, এবং সেই ভ্যালুটা কত হবে জানো তো? এইটা হচ্ছে তোমার এই যে হাইটটা, এটা তোমার বেসিক্যালি 1/l। তাহলে ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা দেখো জাস্ট ইউনিফর্ম হচ্ছে এভরিহোয়ার, আর কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা অ্যাকচুয়ালি অন্যরকম হচ্ছে। যেটা দেখবে যে কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের সমান হয়ে যাবে, মানে একই রকম হয়ে যাবে যখন কোয়ান্টাম নাম্বার টেন্ডস টু ইনফিনিটি। তার মানে এটা দাঁড়াচ্ছে যে when quantum number n tends to infinity, then এই কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি ডেন্সিটিটা এইটা উইল বি ইকুয়াল টু ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন। এইটা this is a consequence of Bohr's correspondence principle। এটা হচ্ছে দিস ইজ এ কনসিকুয়েন্স অফ বোরস করেসপন্ডেন্স প্রিন্সিপাল। ঠিক আছে, এটা দিস ইজ এ কনসিকুয়েন্স অফ বোরস করেসপন্ডেন্স প্রিন্সিপাল। মানে কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আলাদা। ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনটা অলওয়েজ ইউনিফর্ম, কিন্তু কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন দেখো n ইকুয়াল টু 1 এর জন্য মাঝখানে ম্যাক্সিমাম, এবার গ্র্যাজুয়ালি কমে গিয়ে টার্নিং মানে বাউন্ডারির দিকে 0 হচ্ছে, আর n ইকুয়াল টু 2 তে হলে মাঝখানে 0, 2 পাশে ম্যাক্সিমাম হচ্ছে, n ইকুয়াল টু 3 হলে তখন হচ্ছে তোমার 3টে ম্যাক্সিমাম পাচ্ছে অ্যান্ড সো অন। তার মানে কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন, ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন আলাদা। ঠিক আছে, কিন্তু কোয়ান্টাম মেকানিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশন ক্লাসিক্যাল প্রবাবিলিটি ডিস্ট্রিবিউশনের সমান হয়ে যাচ্ছে যখন কোয়ান্টাম নাম্বারটা ভীষণ হাই হয়ে যাচ্ছে। এটা খুব স্বাভাবিক, কারণ বোরস করেসপন্ডেন্স প্রিন্সিপাল অ্যাকচুয়ালি তাই বলে। ঠিক আছে, এটা হলো। আচ্ছা, এবারে তুমি যদি ওয়েভ ফাংশনের ছবি আঁকলে, তুমি যদি নর্মালাইজেশন বা অর্থ নর্মালিটি দেখো, দেখবে ইন্টিগ্রাল ধরো 0 থেকে l এই √2/l সাইন ধরো n π/l ইন্টু x এইটা, আর তার সাথে √2/l ধরো সাইন m π/l ইন্টু x এটা করো, একটু dx করো। এইটা করলে যেটা বেরোবে ডেল্টা mn বেরোবে, কনেকার ডেল্টা বেরোবে, যেটার ভ্যালুটা 1 হবে কখন না যখন দুটো কোয়ান্টাম নাম্বার একই, m ইকুয়াল টু n। এটা হচ্ছে নর্মালাইজেশন ক্রাইটেরিয়া। নর্মালাইজেশন ক্রাইটেরিয়া এটা ইকুয়াল টু 0 হবে কখন না when m নট ইকুয়াল টু n। এটা হচ্ছে তোমার অর্থোগোনালিটি ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া তোমাকে এটা ইমপ্লাই করছে যে এই যে ওয়েভ ফাংশনগুলো সাইন এক্স এইটা ফর্ম অ্যান অর্থোনর্মাল, মানে ওয়েভ ফাংশনগুলো নিজে নিজে নর্মালি একে অপরের সঙ্গে অর্থোগোনাল, সেই ধরনের ফাংশনকে বলা হবে তাহলে অর্থোনর্মাল। পার্টিকুলার বক্সের ক্ষেত্রে ওয়েভ ফাংশনগুলো একটা অর্থোনর্মাল সেট তোমার তৈরি করছে। ঠিক আছে, আচ্ছা এবারে তুমি যদি এই পার্টিকুলার কেসে কোয়ান্টাম মেকানিক্যালি এক্স অ্যাভারেজ বের করো, এইটা সেটা l/2 বেরোবে। যদি এক্স স্কোয়ার অ্যাভারেজ বের করো এইটা। আচ্ছা, একটা জিনিস বলি যে ক্লাসিক্যালি যদি তুমি এটা বের করতে, মানে এক্স অ্যাভারেজটা
তাহলে সেটা কিন্তু L/2ই বেরোতো। এই জন্য এক্স অ্যাভারেজ বের করার ক্ষেত্রে হচ্ছে দুটোর মধ্যে অ্যাকচুয়ালি কোনো তফাৎ নেই। অ্যাকচুয়ালি কোনো তফাৎ নেই মানে হচ্ছে তোমার এটা কোয়ান্টাম মেকানিক্যাল রেজাল্টটাও যা দেবে, ক্লাসিক্যাল রেজাল্টটাও কিন্তু তোমার অ্যাকচুয়ালি তাই দেবে। এটা মাথায় রাখবে। ঠিক আছে? এটা। মানে এটা হচ্ছে এখানে লিখে দিই আরকি, এটা অ্যাকচুয়ালি কাজে লাগতে পারে। এক্স অ্যাভারেজ যদি তুমি ক্লাসিক্যালি করো, সেটা কিন্তু তোমার L/2 হবে। এটা। আচ্ছা, এবার এক্স স্কয়ার অ্যাভারেজ যখন ক্যালকুলেট করবে, সেইটা কিন্তু একটুখানি গন্ডগোল আছে। যে কোয়ান্টাম মেকানিক্যালি ভ্যালুটা বেরোয় L²/3, তার সঙ্গে একটা কারেকশন টার্ম থাকে -L²/2n²π², এটা। আর ক্লাসিক্যালটা এক্স² অ্যাভারেজ ক্লাসিক্যালটা বেরোয় হচ্ছে জাস্ট সিম্পলি L²/3। এইখান থেকে তুমি দেখতে পাচ্ছ যে when at the limit n tends to infinity, তখন এক্স² এর অ্যাভারেজটা কোয়ান্টাম মেকানিক্যাল রেজাল্টটা কিন্তু তোমার এক্স² ক্লাসিক্যালের সঙ্গে সমান হবে। মানে দেখো n যখন টেন্ডস টু ইনফিনিটি হয়ে যাচ্ছে, তখন L²/2n²π² এই যে পার্টটা, এই পার্টটা তোমার 0 দিয়ে দিচ্ছে, তখন এটা L²/3 হয়ে যাচ্ছে। অর্থাৎ কোয়ান্টাম মেকানিক্যাল রেজাল্টটা ক্লাসিক্যাল রেজাল্টের সঙ্গে সমান হবে। এটা। আচ্ছা, এবারে তুমি এখান থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন এক্স বের করতে পারো, অর্থাৎ সিগমা এক্স, যেটা আনসার্টেনিটি পজিশন তার সঙ্গে সমান, যেটা √অফ এক্স² অ্যাভারেজ মাইনাস এক্স অ্যাভারেজ তার স্কোয়ার, এটা তুমি পাবে স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা। আচ্ছা, এবারে পিএক্স অ্যাভারেজ ক্যালকুলেট করো। এই পার্টিকুলার ক্ষেত্রে সেটা 0 দেবে, সবটাই কোয়ান্টাম মেকানিক্যালি। ক্লাসিক্যালিও অবশ্য 0ই হয়। আর px² অ্যাভারেজটা তুমি যদি কোয়ান্টাম মেকানিক্যালি ক্যালকুলেট করো, এটা সেটা বেরোবে হচ্ছে তোমার n²h²/4l²। এটা। তাহলে সেখান থেকে তুমি আবার ওই স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন পিএক্স ক্যালকুলেট করতে পারো, অর্থাৎ সিগমা পিএক্স, যেটা আনসার্টেনটি ইন মোমেন্টাম তার সঙ্গে সমান, যেটা হয়ে যাবে √অফ px² অ্যাভারেজ মাইনাস পিএক্স অ্যাভারেজ তার স্কোয়ার হচ্ছে এটা। এবং তুমি দেখবে সেখান থেকে সিগমা এক্স সিগমা পিএক্সটা এটা অ্যাকচুয়ালি গ্রেটার দ্যান h²2 হিসেবে অ্যাপিয়ার করবে, অর্থাৎ হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপালটা স্যাটিসফাইড হলো। হাইসেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল ইজ স্যাটিসফাইড। তাহলে এক্স অ্যাভারেজ এক্স² অ্যাভারেজ পিএক্স অ্যাভারেজ px² অ্যাভারেজ তুমি ক্যালকুলেট করতে পারবে। হ্যাঁ, সেই পস্টুলেট 4-এ কী করে অ্যাভারেজ ক্যালকুলেট করতে হয় সেসব শেখানো হয়েছে। তার মতো করে তুমি এটাকে ক্যালকুলেট করতে পারবে। ক্যালকুলেট করলে তুমি দেখবে ওই তোমার মানে এটা আনসার্টেনটি প্রিন্সিপালে স্যাটিসফাইড হয়েছে তুমি দেখতে পাবে। এখানে ইকুয়াল টুটা পাবে না, সিগমা এক্স সিগমা পিএক্স মিনিমাম ভ্যালুটা কিন্তু h²2 এক্ষেত্রে পাবে না তুমি। মিনিমাম ভ্যালুটাও h²2 এর থেকে বেশি হবে, অর্থাৎ সিগমা এক্স সিগমা পিএক্সটা অ্যাকচুয়ালি এই পার্টিকুলার ক্ষেত্রে গ্রেটার দেন h²2 হয়ে যাচ্ছে। এটা একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো তুমি যদি এই যে সিচুয়েশনটা, যেটা আমরা অ্যাকচুয়ালি হ্যান্ডেল করলাম, যে এটা x=0, এটা x=l, আর মাঝখানটা হচ্ছে x= তোমার L/2, যেখানে ভেতরে পোটেনশিয়াল এনার্জিটা 0 আর বাইরে পোটেনশিয়াল এনার্জিটা টেন্ডস টু ইনফিনিটি। সেইখান থেকে যদি প্রবলেমটাকে তুমি চেঞ্জ করে এরকম করতে, একদম একই রকমের দেখতে, শুধু তফাৎটা কোথায়? তফাৎটা হচ্ছে বাউন্ডারিগুলো সেই মতো করে পাল্টালো। এটা x= ধরো -L/2, তার মাঝখানে হচ্ছে তোমার x=L/2, আর এখানে হচ্ছে x=+L/2, এরকম হয়। সরি, মাঝখানটা হচ্ছে 0, সরি, মাঝখানটা 0, বাঁদিকে -L/2 আর ডান দিকে +L/2। অর্থাৎ দেখো বক্স লেন্থটা কিন্তু দুজনের ক্ষেত্রে এক্স্যাক্টলি একই আছে, L। তো তফাৎটা কি? তফাৎটা হচ্ছে যে তোমার তফাৎটা কি না, এক্ষেত্রে তুমি দেখো যে বাউন্ডারিগুলো হচ্ছে x=0 আর x=l এতে, আর এই ক্ষেত্রে বাউন্ডারিটা -L/2 তে +L/2 তে, অর্থাৎ এটা x=0 এর অ্যাবাউটে দুদিকে সিমেট্রিক, এখানে কিন্তু x=0 এর অ্যাবাউটে দুদিকে সিমেট্রিক নয়। এর মধ্যে তুমি পোটেনশিয়াল এনার্জি ভেতরটা তুমি 0 করেছো, বাইরে পোটেনশিয়াল এনার্জি টেন্ডস টু ইনফিনিটি আছে, এখানে পোটেনশিয়াল এনার্জি টেন্ডস টু ইনফিনিটি আছে। তাহলে এবারে কোশ্চেন হচ্ছে এই পার্টিকুলার প্রবলেম থেকে এই পার্টিকুলার প্রবলেমে যখন যাচ্ছ কি পাল্টাবে? পাল্টাবে যে এই ট্রান্সফরমেশনের জন্য এনার্জি কিন্তু পাল্টাবে না, এনার্জি রিমেইনস দ্য সেম। এটা এনার্জি কিন্তু পাল্টাবে না। আচ্ছা, এবারে ওয়েভ ফাংশন কিন্তু পাল্টাচ্ছে। তাহলে ওয়েভ ফাংশন নাও
wave functions belong to a definite category. Wave function belong to a definite category. Wave ফাংশনটাকে একটা নির্দিষ্ট ক্যাটাগরিতে তোমার যাচ্ছে, হ্যাঁ, মানে মানে ওয়েব ফাংশন ক্যাটাগরি বলার থেকে ভালো মানে ওয়েব ফাংশন বিলং টু ডেফিনাইট প্যারিটি। ক্যাটাগরি বলার কথাটা ঠিক হচ্ছে না। ওয়েব ফাংশন বিলং টু এ ডেফিনাইট প্যারিটি। আগে কিন্তু ওয়েব ফাংশনের কোনো ডেফিনাইট প্যারিটি ছিল না, এখন কিন্তু ওয়েব ফাংশন বিলংস টু ডেফিনাইট প্যারিটি। আসলে ব্যাপারটা কি হয় না, যে প্যারিটি দ্যাট ইজ ইভেন অ্যান্ড অড, ইভেন অর অড, ইভেন অর অড। তুমি যেটা দেখবে যে এই পার্টিকুলার কেসে যখন তোমার মানে এইখানে যেমন ওয়েব ফাংশনগুলো তুমি সবসময় লিখছো রুট ওভার অফ 2/l সাইন n পাই বাই l ইন্টু এক্স উইথ n ইকুয়াল টু 1 2 3 ডট 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 ডট, কিন্তু এই পার্টিকুলার কেসে তুমি যদি লিখবে এক্ষেত্রে না ইভেন এবং অড আমি ভেঙে দিতে পারছি। তাহলে সাইড 12 প্লাস 1 অর্থাৎ যখন তোমার অডটাকে নেবে তখন সেটা কত পাবে রুট ওভার 2/l। আচ্ছা, তার আগে একটা লেখা উচিত ছিল -1 টু দি পাওয়ার একটা n থাকবে, -1 টু দি পাওয়ার n থাকবে রুট ওভার 2/l cos 2n plus 1 n pi by l into x with n equal to 0 1 2 3 ডট ডট। দেখো এইটা যদি হয় তোমার এর মানেটা কি, মানে n এর ভ্যালু যদি 0 বসাও তাহলে এটা কত বেরোচ্ছে না সাই 1, 1 বসালে 3, 2 বসালে 5 and so on, অর্থাৎ অড ফাংশনগুলো তোমার cos দিয়ে যাবে, হ্যাঁ, -1 টু দি পাওয়ার n রুট ওভার অফ 2/l তোমার cos 2n plus 1 পাই বাই l ইন্টু এক্স এইটা। আর অডগুলো হয়ে যাবে, ইভেনগুলো হয়ে যাবে -1 টু দি পাওয়ার n রুট ওভার অফ 2/l সাইন 2n পাই বাই l ইন্টু এক্স উইথ n ইকুয়াল টু 1 2 3 ডট 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 ডট। তার মানে দেখো যে ওয়েব ফাংশনগুলোকে থেকে ডেফিনাইট প্যারিটিতে ভেঙে যাচ্ছে। তাহলে তাহলে এই সিস্টেমটা এটা আমার নেটে পড়েছিল, তাহলে এইটা থেকে যখন এটাই তুমি যাচ্ছ তাহলে এনার্জি কিছু পাল্টাচ্ছে না, কিন্তু ওয়েব ফাংশনগুলো পাল্টে গেছে। ওয়েব ফাংশনগুলো যেটা আগে সবটাই সাইন দিয়েছিল এখন কিন্তু কিছু ফাংশন ইভেন হয়ে যাচ্ছে, কিছু ফাংশন অড হয়ে যাচ্ছে। এটা ইভেন ফাংশন, ইভেন। এখানে কিন্তু এটা অড ফাংশন, মানে কস ফাংশন হচ্ছে তোমার ইভেন ফাংশন, সাইন ফাংশন হচ্ছে তোমার অড ফাংশন এখানে। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট থিওরেম আছে, যদি এমন হতো যে ইফ পোটেনশিয়াল এনার্জি ভি মাইনাস এক্স ইকুয়াল টু ভি এক্স, অর্থাৎ পোটেনশিয়াল এনার্জির মধ্যে সিমেট্রিটা থাকে, ইভেন ফাংশন হয়, ইফ ভি মাইনাস এক্স ইকুয়াল টু ভি এক্স, দেন wave function must belong to a definite parity. Wave function must belong to a definite parity. এটা তাহলে মানে এই যে প্রথম কেসটাতে দেখো এক্সটাকে তুমি নেগেটিভ করো তাহলে ডান দিকটা মানে এক্স ইকুয়াল টু জিরোর অ্যাবাউটে ডান দিকটা যেমন দেখতে বাঁ দিকটা একই রকমের দেখতে নয়। সেকেন্ড কেসটা থাকে এক্স ইকুয়াল টু জিরোর অ্যাবাউটে ডান দিকটা যেমন দেখতে বাঁ দিকটা এক্স্যাক্টলি একই রকমের দেখতে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে ডান দিকের ক্ষেত্রে পোটেনশিয়াল এনার্জিটা সিমেট্রিক বা ইভেন ফাংশন, সেই জন্য তোমার এই যে ভি মাইনাস এক্স ইকুয়াল টু ভি এক্স মানে পোটেনশিয়াল ইভেন ফাংশন আছে, সেই জন্য ডান দিকের কেসটা ওয়েভ ফাংশনটা তোমার ইভেন বা অড প্যারিটিতে ভেঙে যাচ্ছে, কিন্তু বাঁ দিকের কেসটাতে সে ইভেন বা অড প্যারিটিতে কিন্তু একটু তোমার ভাঙছে না, তাকে সবটাই তুমি সাইন দেখে লিখতে পারো। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবারে তোমার দেখো তোমার পার্টিকেল ইন এ 1D বক্স নিয়ে আমি অনেকটা আলোচনা করে ফেললাম, মানে মোটামুটি যে কথাগুলো বা যে ইম্পর্টেন্ট জিনিসগুলোকে বলতে হয় সেটা আমরা শেখালাম এটা। আচ্ছা, এবারে দেখো তুমি যদি 1D থেকে 2D বা 3D সিচুয়েশনগুলোতে যাও, 1D কেসটাতে কি হয়েছে না, 1D কেসে যেটা ইম্পর্টেন্ট একটা জায়গা ছিল সেটা হচ্ছে যে এনার্জি লেভেলগুলো হচ্ছে নন ডিজেন। এবার 2D তে গেলে কি হবে সেটা একটুখানি দেখে নেওয়া যায়। তাহলে পার্টিকেল ইন এ বক্স
তোমার 2D সিচুয়েশনটা। আচ্ছা, পার্টিকুলার বক্স যখন 2D সিচুয়েশনে তুমি দেখছো, আচ্ছা পার্টিকুলার বক্স যে 2D সিচুয়েশনে দেখছো, তার মানে ব্যাপারটা এরকম যে ধরো তুমি একটা ইউজুয়ালি একটা রেক্ট্যাঙ্গুলার বক্স কনসিডার করছো, হ্যাঁ, ধরো এদিকটা তোমার এক্স ডিরেকশন, এটা হচ্ছে ওয়াই ডিরেকশন, ঠিক আছে? এটা ধরো 0 0 পয়েন্ট, এটা ধরো তোমার এ বি পয়েন্ট, এটা হচ্ছে A0 পয়েন্ট, এটা ধরো 0B পয়েন্ট, অনেকগুলো পয়েন্ট আছে আর কি। এই পার্টিকুলার কেসে এই ভিএক্স ওয়াই, সরি পোটেনশিয়াল এনার্জিটা হচ্ছে তো এক্স ওয়াই এর ফাংশন। বক্সের ভেতরে পোটেনশিয়াল এনার্জিটা তোমার 0, ভি এক্স ওয়াই ইকুয়াল টু 0। আর বাইরে পোটেনশিয়াল এনার্জিটা মানে যে কোনো বাইরে, তোমার বাঁ দিকে হতে পারে, ডান দিকে হতে পারে, ভি এক্স ওয়াইটা টেন্ডস টু ইনফিনিটি, বা ভি এক্স ওয়াইটা বক্সের বাইরে বেসিক্যালি টেন্ডস টু ইনফিনিটি। তার মানে এই পার্টিকুলার 2D বক্স ইউজুয়ালি যখন তুমি একটা রেক্ট্যাঙ্গুলার বক্স নিয়ে কথাবার্তা বলছো, তখন যেটা দাঁড়াচ্ছে যে ভি এক্স ওয়াইটা তোমার 0 হচ্ছে যখন এক্সটা 0 থেকে এর মধ্যে অ্যান্ড ওয়াইটা 0 থেকে বি এর মধ্যে, অর্থাৎ বক্সের ভেতরে এটা। আর ইকুয়াল টু ইনফিনিটি হয়ে যাচ্ছে তোমার আদারওয়াইজ। তাহলে এই হচ্ছে তোমার পোটেনশিয়ালটা আদারওয়াইজ, ঠিক আছে? আচ্ছা, এবারে এটাকে যদি তুমি এর জন্য টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনটাকে লেখো, সার্টেনলি ইনসাইড দ্য বক্স, কারণ আউটসাইড দ্য বক্স নিয়ে কথাবার্তা বলে লাভ নেই। ইনসাইড দ্য বক্স তুমি দেখো, তাহলে সেটা কত বেরোবে? মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস এম del 2 by del x স্কোয়ার প্লাস del 2 by del y স্কোয়ার ইন্টু সাই এক্স ওয়াই ইকুয়াল টু ই সাই এক্স ওয়াই। এটা এখানে সলভ করবে কি করে? তাহলে আচ্ছা, এখানে বাউন্ডারি কন্ডিশনটা বলে নিই। বাউন্ডারি কন্ডিশন হচ্ছে সাই এর ভ্যালুটা যখন তোমার 0 0 আর সাইটা যখন তোমার এ বি, তখন তোমার ওয়েভ ফাংশনটা ভ্যানিশ করবে। মানে দুটো পয়েন্ট তুমি কনসিডার করেছো, কারণ এক্স ইকুয়াল টু 0 0 আর এক্স ইকুয়াল টু এ বি, হ্যাঁ, তখন তোমার পোটেনশিয়াল এনার্জিটা তোমার বেসিক্যালি এই ওয়েভ ফাংশনটা ভ্যানিশ করে যাবে, সেটা হচ্ছে তোমার বাউন্ডারি কন্ডিশন। আজ এবারে সলিউশন করার জন্য সলিউশনস ক্যান বি ডান ইউজিং সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিক। এই সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিকে তুমি এটাকে এইখানে তুমি এটাকে আলাদা করতে পারবে। এখানে একটা কথা বলে নিই যে যেহেতু তোমার এইচটা এক্ষেত্রে দুটো হ্যামিল্টনিয়ানের যোগফল হয়ে যাচ্ছে, মানে এখানে ধরো মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস এম ডেল 2 বাই ডেল এক্স স্কয়ার একটা হ্যামিল্টনিয়ান, আর মাইনাস এইচ কস স্কয়ার বাই টোয়াইস এম ডেল 2 বাই ডেল ওয়াই স্কয়ার আর একটা হ্যামিল্টনিয়ান। যে সাইটা যেহেতু তোমার H1 প্লাস H2 ফর্মে লেখা যাচ্ছে, এইটা ওয়েভ ফাংশনটা মানে এনার্জিটা অ্যাডিটিভলি সেপারেবল হবে, হ্যামিল্টনের অ্যাডিটিভলি সেপারেবল। হ্যাঁ, হ্যালো, বলছি এখানে সাই অফ এ কমা 0 বা 0 কমা বি এগুলোতেও তো 0 হ্যাঁ হ্যাঁ সব নিতে পারো। মানে আসলে আমার দুটো লাগবে, একটা লিনিয়ার সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, তো আমার দুটো বাউন্ডারি কন্ডিশন জাস্ট লাগবে। হ্যাঁ, আমি এই জন্য এই দুটো নিয়েছি, তুমি ওই দুটোও নিতে পারো। মানে এখানে শুধু তাই না, এই যে বাউন্ডারির মধ্যে এই যে চারদিকে বাউন্ডারি আছে, সেটা তো ইনফাইনাইট পয়েন্ট তুমি পাবে। এটা ইনফাইনাইট পয়েন্টের সর্বত্রই হচ্ছে তোমার এটা, মানে তোমার ওয়েভ ফাংশনটা ভ্যানিশ করে যাবে। যে কোনো দুটো নিলেই চলবে। আমি জাস্ট এই কর্নারটা নিয়েছি, এই কর্নারটাকে নিয়েছি। তার নিয়েছি কেন, তার কারণটা এক্ষুনি পরিষ্কার হবে। যে এটাকে এক্ষুনি এটা পরিষ্কার হবে কেন আমি স্পেসিফিক্যালি এই দুটোই নিয়েছি। আমার যে কোনো দুটো নিলেই চলতো। সেটা হচ্ছে দেখো, যে এইচটা যদি হ্যামিল্টনিয়ানটা অ্যাডিটিভলি সেপারেবল হয়, তখন না এই যে ওয়েভ ফাংশনটা, সেটাকে তুমি এই মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল এইভাবে লিখতে পারো। মানে এনার্জি যদি অ্যাডিটিভলি সেপারেবল হয় বা হ্যামিল্টনিয়ান যদি অ্যাডিটিভলি সেপারেবল হয়, তখন ওয়েভ ফাংশনটা তোমার মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল হবে, ঠিক আছে? এবারে এইটা যদি এই যে তোমার টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনে সাই এক্স ওয়াইটাকে যদি তুমি এক্স এক্স ওয়াই ওয়াই ফর্মে লিখে দাও, লিখলে কি দাঁড়াবে জানো?
এখান থেকে তুমি দুটো ইকুয়েশন পাবে, উই গেট টু ইকুয়েশনস। একটা হচ্ছে মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস এম ডি টু এক্স এক্স বাই ডি এক্স স্কোয়ার ইকুয়াল টু ই এক্স এক্স এস একটা পার্ট, আর একটা হচ্ছে মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস এম ডি টু ওয়াই ওয়াই বাই ডি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ইউআই ওয়াই ওয়াই। এই দুটো ইকুয়েশন এটা ভেঙে যাবে। এর ক্ষেত্রে তোমার যে বাউন্ডারি, তুমি এটা খেয়াল করে দেখো যে তুমি যে এই ইকুয়েশনটা পেলে, প্রথম ইকুয়েশনটা পেলে, এটা দেখো পার্টিকেল ইন ওয়ান ডি বক্সের যে ইকুয়েশনটা এক্স্যাক্টলি সেটা পেয়ে গেছে, শুধু এখানে এক্স লেখা হচ্ছে সাই এর বদলে। আর এটাও দেখো ঠিক একই রকম ভাবে পার্টিকেল ইন ওয়ান ডি বক্সের ক্ষেত্রে যে ইকুয়েশনটা, সেই ইকুয়েশনটা পেয়ে গেছে। তাহলে এবারে পার্টিকেল ইন ওয়ান ডি বক্সের মতো যদি ইকুয়েশনটা তুমি পেয়ে যাও, তাহলে পার্টিকেল ইন ওয়ান ডি বক্সের মতো করে বাউন্ডারি কন্ডিশনটা পেতে হবে। তাহলে এক্ষেত্রে বাউন্ডারি কন্ডিশন তখন তুমি কি লিখবে, এক্স ইকাল টু জিরোতে, এক্স ইকাল টু এতে তোমার ওয়েভ ফাংশনটা ভ্যানিশ করছে। আর এই পার্টিকুলার কাছে বাউন্ডারি কন্ডিশনটা কি লিখবে, কন্ডিশনটা লিখবে ওয়াই ইকাল টু জিরোতে আর ওয়াই ইকাল টু বিতে তোমার ওয়েভ ফাংশনটা ভ্যানিশ করে গেছে। ঠিক আছে? দেখো এই যে তুমি এইটাকে, এই যে বাউন্ডারি কন্ডিশনটা ভেঙে ফেলতে পারলে আর কি, এই রকম ভাবে ধরেছিলাম বলে। হ্যাঁ, সাই জিরো জিরো, সাই এবিটা তোমার জিরো ছিল, যখন ওয়েভ ফাংশনটা তোমার এইরকম ভাবে ভেঙে ফেললে তখন বাউন্ডারি কন্ডিশনগুলো সেই মতো করে ভেঙে যাবে, করসপন্ডিং ইকুয়েশনগুলো সেই রকম করে ভেঙে যাবে। ঠিক আছে? এটা এবারে দেখো এই যে দুটো পার্ট তুমি আলাদা করে সলভ করতে পারবে, কারণ এটা তো পার্টিকুলার বক্সের মতোই পুরো ব্যাপারটা। করে তুমি যেটা পাবে ফাইনালি, এই নর্মালাইজড ওয়েভ ফাংশনটা তুমি সলভ করার পরে যেটা পাবে, নর্মালাইজড ওয়েভ ফাংশনটা তুমি সাই লেখো, এটা দুটো কোয়ান্টাম নাম্বার এনএক্স এবং এনওয়াই এর উপর ডিপেন্ড করে। আর কোয়ান্টাম নাম্বার ডিপেন্ড, সরি, ওয়েভ ফাংশনটা তো এক্স ওয়াই এই দুটো ভেরিয়েবল ডিপেন্ড করে, কোয়ান্টাম নাম্বার দুটো থাকছে এনএক্স এনওয়াই। এইটা সেটা হবে রুট ওভার অফ 4 বাই এবি ইন্টু সাইন এনএক্স পাই বাই এ ইন্টু এক্স ইন্টু সাইন এন ওয়াই পাই বাই বি ইন্টু ওয়াই। এইটা উইথ এন এক্স ইকুয়াল টু, সেটাও 1 2 3 ডট 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 ডট, এন ওয়াইটাও হচ্ছে 1 2 3 ডট ডট ডট। এটা এটা হচ্ছে নর্মালাইজ ওয়েভ ফাংশনটা হলো। আর এনার্জিটা, মানে এনার্জি আইগেন ভ্যালু, এনার্জি এনার্জি আইগেন ভ্যালুস হচ্ছে তোমার ইটা, দুটো কোয়ান্টাম নাম্বার এনএক্স এবং এনওয়াই এর উপর ডিপেন্ড করে, সেটা হচ্ছে এইচ স্কোয়ার বাই 8m এন এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এন ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার। দেখো একটা ওয়ান ডি বক্সে যা এনার্জি এক্সপ্রেশনটা পেলে তার যোগ হয়ে গেছে, এক্স ডিরেকশন বরাবর একটা, ওয়াই ডিরেকশন বরাবর একটা, দুটো যোগ হয়ে গেছে, আর ওয়েভ ফাংশনটা তোমার বেসিক্যালি গুণ হয়ে গেছে। এইটা এক্ষেত্রে উইথ এন এক্স এর ভ্যালু 1 2 3 ডট 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 ডট, এন ওয়াই এর ভ্যালুটা 1 2 3 ডট ডট ডট। এটা তাহলে ওয়েভ ফাংশনটা তোমার মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল হয়ে গেছে, এনার্জিটা অ্যাডিটিভলি সেপারেবল হয়ে গেছে। হ্যাঁ, করে ওভারঅল ওয়েভ ফাংশনটা, ওভারঅল এনার্জি আইগেন ভ্যালু তুমি পেয়ে গেলে। ঠিক আছে? আচ্ছা, এবারে দেখো তুমি যদি স্পেশাল কেসে, এ ইকুয়াল টু বি করো, দ্যাট ইজ স্কোয়ার বক্স করো, তখন এনার্জি এক্সপ্রেশনটা কি বেরোচ্ছে, এনএক্স এনওয়াইটা হচ্ছে তোমার এইচ স্কোয়ার বাই 8m এ স্কোয়ার এনএক্স স্কোয়ার প্লাস এন ওয়াই স্কোয়ার হয়ে গেল। মানে এখানে তুমি জাস্ট এর জায়গায় বি বসিয়ে দিচ্ছ, তাহলে এই এ স্কোয়ারটা জাস্ট বাইরে বের করে দিলে এটা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে এনার্জি এক্সপ্রেশনটা বেরোলো। এবারে এখন কি হচ্ছে খেয়াল করো, যে যখন তোমার ধরো এন এক্স ইকুয়াল টু 1 আর এন ওয়াই ইকুয়াল টু 1, এইটা তখন ওয়েভ ফাংশনটা সাই 1 1, হ্যাঁ, এইটা পার্টিকুলার ওয়েভ ফাংশন পেয়ে তুমি সাই 1 1, এইটা। আর এর এনার্জিটা হচ্ছে ই 1 1, সেটা কত হচ্ছে না 2h স্কোয়ার বাই 8m a স্কোয়ার। এটা কিন্তু তোমার 0 পয়েন্ট এনার্জি, এই পার্টিকুলার কাছে এটা 0 পয়েন্ট এনার্জি হবে। এটা
এবং এক্ষেত্রে দেখো যে একটা এনআইকে একটাই তুমি ওয়েভ ফাংশন পাচ্ছ, এটা কিন্তু নন ডিজেনারেট হলো, এটা হচ্ছে নন ডিজেনারেট হলো। কিন্তু যদি nx ইকুয়াল টু 2 ny ইকুয়াল টু 1 করো, তখন ওয়েভ ফাংশনটা পাচ্ছ সাই 2 1, আর nx ইকুয়াল টু 1 ny ইকুয়াল টু 2 করো, তখন ওয়েভ ফাংশনটা পাচ্ছ সাই 1 2। আর এবার এই পার্টিকুলার কেসে সাই 2 1 নট ইকুয়াল টু সাই 1 2, বাট E21 ইকুয়াল টু E12, দুজনের ক্ষেত্রে এনার্জিটা কত হচ্ছে, nx এর ভ্যালু 2, ny এর ভ্যালু 1, বা nx এর ভ্যালু 1, ny এর ভ্যালু 2 বসাও, দুজনের ক্ষেত্রে এটা বেরোবে 5h²/8m² দেখো এটা হচ্ছে টুফোল্ড ডিজেনারেট হয়ে যাচ্ছে, এটা টুফোল্ড ডিজেনারেট হয়ে যাচ্ছে। ঠিক একই রকম ভাবে এর পরেরটা ধরো তুমি nx ইকুয়াল টু 2 আর ny ইকুয়াল টু 2 যদি বলো, এক্ষেত্রে একটাই ফাংশন পাচ্ছ সাই 2 2, আর একটা এনার্জি পেতে E22, সেটা বেসিক্যালি 8 কিন্তু h²/8m², আবার নন ডিজেনারেট হলো। আর এর তো পরেরটা যদি যাও তুমি, nx এর ভ্যালু ধরো তুমি 1 নিলে, ny এর ভ্যালুটা 3 নিলে, সেখান থেকে পাচ্ছ সাই 13, আবার nx এর ভ্যালু 3 নিলে, ny এর ভ্যালু 1 নিলে, তখন ওয়েভ ফাংশনটা হলো সাই 31, এখানে সাই 13 আর সাই 31 আলাদা, বাট এনার্জিটা দেখো E13 আর E31 বেসিক্যালি 10 ইন্টু h²/8m² হচ্ছে এইটা, এটা আবার টুফোল্ড ডিজেনারেট হচ্ছে। তাহলে 1D থেকে যখন 2Dতে যাচ্ছ, রেক্ট্যাঙ্গুলার বক্স তো ঠিক আছে, কিন্তু যখন স্কোয়ার বক্সে তুমি চলে গেলে, যখন এ আর বি সমান হয়ে গেল, তখন দেখো রেগুলার বেসিসে তোমার কিন্তু ডিজেনারেশনটা আসতে আরম্ভ করলো। মানে কোয়ান্টাম নাম্বারগুলো সেম হলে তখন নন ডিজেনারেট, কোয়ান্টাম নাম্বারগুলো যদি আলাদা হয়ে যায়, তাহলে তুমি কিন্তু টুফোল্ড ডিজেনারেট স্টেটটাকে পেয়ে যেতে পারছো। ঠিক আছে, এটা হলো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এটা আচ্ছা, আবার দেখো যদি তুমি এটা কিউবিক বক্সে চলে যাও, পার্টিকুলার বক্স, এটা 3D সিচুয়েশনে যদি তুমি যাও, 3D সিচুয়েশনটা কেমন দেখতে তোমার, এটা এক্স ডিরেকশন, সরি, এটা এক্স ডিরেকশন, এটা ওয়াই ডিরেকশন, আর এটা হচ্ছে জেড ডিরেকশন। এটা ওয়াই ডিরেকশন, এটা ধরো তোমার জেড ডিরেকশন এইটা। এবারে এখানে এই বক্স লেনটাকে তুমি, এই লেনটাকে তুমি এ ধরো, এই লেনটাকে বি বলো, এই লেনটাকে সি বলো। আর এক্ষেত্রে বক্সের ভেতরে অর্থাৎ ভি এক্স ওয়াই জেডটা, এটা যে 0 হচ্ছে কখন না হোয়েন এক্সটা হচ্ছে তোমার 0 থেকে এ এর মধ্যে, ওয়াইটা হচ্ছে 0 থেকে বি এর মধ্যে, জেডটা হচ্ছে তোমার 0 থেকে সি এর মধ্যে। এক্সটা যখন 0 থেকে এর মধ্যে, ওয়াইটা যখন 0 থেকে বি এর মধ্যে, জেডটা যখন 0 থেকে সি এর মধ্যে আছে, বক্সের ভেতরে পোটেনশিয়াল এনার্জিটা 0, এটা হচ্ছে ইনফিনিটি, আদারওয়াইজ। ঠিক আছে, এটা এর ক্ষেত্রে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন, তাহলে 2Dতে যেমন করে করেছে সেই রকম ভাবে যদি করো, সেটা কি বেরোবে, -h²/2m হবে। এক্ষেত্রে এটা হবে del2/del x² del2/del y² প্লাস del2/del z² ইন্টু সাই এক্স ওয়াই জেড, এটা হয়ে গেল কত, ই সাই এক্স ওয়াই জেড, এটা হলো। আর এক্ষেত্রে হ্যামিল্টনিয়ানটা অ্যাডিটিভলি সেপারেবল h1 প্লাস h2 প্লাস h3, তাহলে ওয়েভ ফাংশনটা যেটা এক্স ওয়াই জেড এর ফাংশন ছিল, সেটা এক্স এক্স
ওয়াই ওয়াই জেড জেড তার ফাংশন মানে তার মানে হ্যামিল্টনিয়ান বা এনার্জি যদি অ্যাডিটিভলি সেপারেবল হয় তাহলে ওয়েভ ফাংশনটা মাল্টিপ্লিকেটিভলি সেপারেবল হবে এইটা। এবার এটা যদি তুমি এখানে বসিয়ে দাও তাহলে তুমি কি পাবে? উই গেট 3 ইকুয়েশনস, মানে সেপারেশন অফ ভেরিয়েবল করছো বেসিক্যালি তুমি যেটা করছো সেটা হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবলসটাকে করছো। তাহলে আমি কি পাচ্ছি? আর তিনটে ইকুয়েশনস পেয়ে যাবো। একটা হচ্ছে মাইনাস এইচ স্কোয়ার বাই টোয়াইস এম ডি টু এক্স এক্স বাই ডি এক্স স্কোয়ার, এটা হচ্ছে ই ইন্টু এক্স, এটাকে ইএক্স নাম দিচ্ছি, মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস এম ডি টু ওয়াই ওয়াই বাই ডি ওয়াই স্কোয়ার ইকুয়াল টু ই ওয়াই ওয়াই ওয়াই, আর মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস এম ডি টু জেড জেড বাই ডি জেড স্কোয়ার ইকুয়াল টু ই জেড ইন্টু জেড জেড, এটা পাচ্ছি। ঠিক আছে, আচ্ছা এবারে দেখো এক্ষেত্রে যেটা এই যখন ওভারঅল ইকুয়েশনটা লিখেছিলাম তখন তোমার যেটা বাউন্ডারি কন্ডিশনটা ছিল এটা লেখা হয়নি। বাউন্ডারি কন্ডিশনটা কি ছিল না, সাই এর ভ্যালুটা 0 0 0-তে আর সাই এর ভ্যালুটা এ বি সিতে তোমার 0 হয়। এক্ষেত্রে তোমার বাউন্ডারি কন্ডিশনটা আসবে কি, x0 ইকুয়াল টু এক্স এ ইকুয়াল টু 0। পরেরটার ক্ষেত্রে বাউন্ডারি কন্ডিশনটা কি হবে, y0 ইকুয়াল টু ওয়াই বি ইকুয়াল টু 0। এটা ক্ষেত্রে বাউন্ডারি কি হবে, z0 ইকুয়াল টু জেড সি ইকুয়াল টু 0। এটা তোমার বাউন্ডারি কন্ডিশন। ঠিক আছে, এটা তাহলে তুমি সলভ করো। এবারে দেখো এটা জাস্ট একদম পার্টিকুলার ইন 1D বক্সের ক্ষেত্রে যেমন সলিউশনটা এক্স্যাক্টলি সেই রকম করে আসবে ব্যাপারটা। তাহলে তুমি তাহলে সলিউশনটাকে করে ফেললে, করে এক্স এক্স ওয়াই ওয়াই জেড জেড পেয়ে গেলে, এগুলোকে গুণ করলে, গুণ করে তুমি ওভারঅল ওয়েভ ফাংশন পেয়ে যাবে। আর প্রত্যেকটা সলভ করলে আলাদা করে ইএক্স ইওয়াই ইজেড পেয়ে যাবে। হ্যামিল্টনিয়ানটা অ্যাডিটিভলি সেপারেবল হলে এনার্জিটা অ্যাডিটিভলি সেপারেবল হবে, তখন টোটাল এনার্জিটা ইএক্স প্লাস ইওয়াই প্লাস ইজেড হবে, তাই তো? করে আলটিমেটলি এটা দাঁড়াবে তোমার নর্মালাইজড ওয়েভ ফাংশনটা, সেটা হচ্ছে সাই এক্স ওয়াই জেড, তিনটে কোয়ান্টাম নাম্বার এন এক্স এন ওয়াই এবং এন জেড এর উপর ডিপেন্ড করছে, সেটা হবে √8/a/b/c সাইন এন পাই বাই এ ইন্টু এক্স, এটা এন এক্স হবে, সাইন এন ওয়াই পাই বাই বি ইন্টু ওয়াই হলো, ইন্টু সাইন এন জেড পাই বাই সি ইন্টু জেড হলো। এটা উইথ এন এক্স এর ভ্যালু 1 2 3 ডট ডট ডট, এন ওয়াই এর ভ্যালু 1 2 3 ডট ডট ডট, আর এন জেড এর ভ্যালুটা 1 2 3 ডট ডট ডট। এটা হচ্ছে তোমার ওয়েভ ফাংশনসটা হচ্ছে। আর এনার্জি আইগেন ভ্যালু যেটা, এনার্জি আইগেন ভ্যালু ইটা, সেটা তিনটে কোয়ান্টাম নাম্বার এন এক্স এন ওয়াই এন জেড এর উপর ডিপেন্ড করছে। সেটা কত হবে না, এইচ স্কোয়ার বাই, যদি এই টাইমটা তুমি কমন নাও, এন এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস এন ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস এন জেড স্কোয়ার বাই সি স্কোয়ার। এবার তুমি স্পেশাল কেসে চলে এসো। স্পেশাল কেসে যদি কিউবিক বক্স হয়, যেখানে এ ইকুয়াল টু বি ইকুয়াল টু সি, তখন এনার্জিটা হয়ে যাচ্ছে ই এন এক্স এন ওয়াই এন জেড, সেটা কত না এইচ স্কোয়ার বাই 8m a স্কোয়ার কমন নিয়ে নিলে এন এক্স স্কোয়ার প্লাস এন ওয়াই স্কোয়ার প্লাস এন জেড স্কোয়ার, এটা হলো। ঠিক আছে, তো এইটা হলো এনার্জি এক্সপ্রেশন যখন কিউবিক বক্সের ক্ষেত্রে তুমি দেখছো। এক্ষেত্রে এটা তুমি দেখতে পাবে যে যখন কোয়ান্টাম নাম্বারটা 1 1 1, তখন এনার্জিটা হচ্ছে 3h স্কোয়ার বাই 8m a স্কোয়ার, তখন ওয়েভ ফাংশনটা সাই 1 1, এটা হচ্ছে তোমার নন ডিজেনারেট এবং এই এনার্জিটাই তোমার 0 পয়েন্ট এনার্জি। কিন্তু যদি তোমার কোয়ান্টাম নাম্বারটা পাল্টে গিয়ে ধরো যে কোনো একটা আলাদা হয়ে গেল, 2 1 2 1 1, ই 1 2 1 আর ই 1 1 2, যদি তুমি দেখো প্রত্যেক ক্ষেত্রেই কিন্তু এনার্জিটা হয়ে যাচ্ছে 6
এইচ স্কোয়ার বাই 8m a স্কোয়ার, কিন্তু ওয়েভ ফাংশন যেটা পাচ্ছ সাই 211 দিস ইজ নট ইকুয়াল টু সাই 121 দিস ইজ নট ইকুয়াল টু সাই 112। তার মানে এখান থেকে তুমি থ্রি ফোল্ড ডিজেনারেট স্টেটস পেলে, থ্রি ফোল্ড ডিজেনারেট স্টেটস। হ্যাঁ, এইটা। আচ্ছা, এরপরে ধরো তুমি ই 221 ই 221 212 ই 122 যদি দেখো তাহলে এনার্জিটা হলো 9h স্কোয়ার বাই 8m a স্কোয়ার এইটা, কিন্তু ওয়েভ ফাংশন যেগুলো আছে সাই 221 সাই 212 আর সাই 122 তার আলাদা, সেখান থেকে তুমি একটা থ্রিফোল্ড ডিজেনারেট স্টেট দিল, এরকম করে এগোচ্ছে। তারপরে ধরো তুমি এরপরে তুমি নিলে হয়তো 311 নিলে, ধরো তাহলে ই 311 ইকুয়াল টু ই 131 ইকুয়াল টু ই 113, এর এনার্জিটা 11h স্কোয়ার বাই 8m a স্কোয়ার হলো, কিন্তু এর যে ওয়েভ ফাংশনগুলো সাই 311 নট ইকুয়াল টু সাই 131 নট ইকুয়াল টু সাই 113, তার মানে এটাও তোমার দেখো থ্রিফোল্ড ডিজেনারেট স্টেট ছিল। ঠিক আছে, এটা তাহলে এটা থ্রিফোল্ড ডিজেনারেট স্টেট ছিল। তারপর তুমি চলে এসো ধরো ই 222, তার এনার্জিটা 12h স্কোয়ার বাই 8m a স্কোয়ার হলো, ওয়েভ ফাংশনটা সাই 222, এটা আবার নন ডিজেনারেট দিচ্ছে, আবার ধরো যদি তোমার ই 123 ইকুয়াল টু ই 132 ইকুয়াল টু ই 213 ইকুয়াল টু ই 231 ইকুয়াল টু ই 312 ইকুয়াল টু ই 321, এইটা এর এনার্জিটা হচ্ছে 14h স্কোয়ার বাই 8m a স্কোয়ার, কিন্তু এর যে ওয়েভ ফাংশনগুলো সাই 123 নট ইকুয়াল টু সাই 132 not equal to psi 213 not equal to psi 231 not equal to psi 312 not equal to psi 321, তার মানে এটা কি দেবে তোমাকে একটা 6 ফোল্ড ডিজেনারেট স্টেট দিচ্ছে। তার মানে দেখো এই পার্টিকুলার কেসে ডিজেনারেসিটা কিন্তু দারুণভাবে অ্যাপিয়ার করছে, মানে n ইকুয়াল টু 2 n ইকুয়াল টু সরি মানে স্কোয়ার বক্স কিউবিক বক্স ইত্যাদির জন্য যেটা অ্যাডিশনাল যেটা আসছে এখানে আর কি তোমার ডিজেনারেসিটা, আর ডিজেনারেসিটা এই পার্টিকুলার কেসে কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে পার্টিকুলার ইন 1D বক্সের ক্ষেত্রে কোনো ডিজেনারেসি নেই, পার্টিকুলার 2D বা 3D বক্সের ক্ষেত্রে কিন্তু তোমার ডিজেনারেসিগুলো এরকমভাবে পরপর তোমার অ্যাপিয়ার করছে। ঠিক আছে, এটাকে তোমার মাথায় রাখতে হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল? ঠিক আছে তো এটা। আচ্ছা, ধরো তোমাকে আমি একটা প্রবলেম দিচ্ছি, হ্যাঁ, ধরো একটা প্রবলেম দিচ্ছি। প্রবলেম হচ্ছে জাস্ট ধরো তোমার পার্টিকুলার 3D মানে কিউবিক বক্স তুমি কনসিডার করছো, তাহলে কিউবিক বক্স অফ এজ লেন্থ এ, এনার্জিটা বলে দেওয়া হচ্ছে কত, এনার্জি কত 38h স্কোয়ার বাই 8m a স্কোয়ার, এটা একটা কিউবিক বক্স অফ এজ লেন্থ এ, টোটাল এনার্জিটা বলছে 38h স্কোয়ার বাই 8m a স্কোয়ার। এইখান থেকে ফাইন দ্য ডিগ্রি অফ দ্য ডিজেনারেসি, তোমাকে ফাইন দ্য ডিগ্রি অফ ডিজেনারেসি, তোমাকে ডিজেনারেসিটা দেখতে বলা হলো। এটা কি হবে, তাহলে এখানে তুমি কম্পেয়ার করো কিউবিক বক্স মানে কত, এনার্জিটা কত, তিনটে কোয়ান্টাম নাম্বার nx ny nz এর উপর ডিপেন্ড করে, যেটা হচ্ছে h স্কোয়ার বাই 8m a স্কোয়ার ইন্টু nx স্কোয়ার প্লাস ny স্কোয়ার প্লাস nz স্কোয়ার, সেইটা হচ্ছে তোমার 38h স্কোয়ার বাই 8m a স্কোয়ার। তো মানে ক্লিয়ারলি তুমি যেটা দেখতে পাচ্ছ যে nx স্কোয়ার প্লাস ny স্কোয়ার প্লাস nz স্কোয়ার এই তিনটে যোগ ফলে যে তোমার 38 হবে। তা তিনটে মানে এমনি কোয়ান্টাম নাম্বারগুলো তুমি জানো তো, তাদের ভ্যালুটা হচ্ছে সবসময় পজিটিভ ইন্টিজার, এইটা। তাহলে তিনটে পজিটিভ ইন্টিজার স্কোয়ারের যোগ যদি 38 হয়, তাহলে কি কি পসিবিলিটি হতে পারে,
ঠিক আছে? তাহলে একটা হচ্ছে 6 স্কয়ার প্লাস 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার হতে পারে। তাহলে 6 1 1 এটা একটা সেট হতে পারে। এটা আর কি হতে পারে দেখো তো? হ্যাঁ, তোমার মানে তোমার তিনটে ইন্টিগ্রাল স্কয়ারের যোগফল 38 আর কি রকম ভাবে হতে পারে? আচ্ছা, তুমি যদি 5 এর স্কয়ার নিয়ে না 25 হয়ে গেল, তারপরে আর পড়ে থাকে কত? 25 আর 9 আর তোমার 4 এ। তার মানে তুমি যদি এটা 5 3 2 এই যে কম্বিনেশনটা নাও, 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস 5 প্লাস সেটা 38 হয়, তাই তো? এইটা আর কি হতে পারে? 4 4 2 কি হবে? 4 4 2 ধরো, তার 4 স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 2 মানে না হবে না, না? 32 আর 4 হচ্ছে 36 হলো, তাই এটা হবে না। দেখ, এই হচ্ছে মোটামুটি পসিবিলিটি। ঠিক আছে, 6 1 1 হতে পারে, আর হচ্ছে 5 3 2 হতে পারে। তার মানে দেখো যে তুমি যখন এনার্জি 611 ই 161 ই 116 করবে, অথবা ই 532 ইকুয়াল টু ই 523 ইকুয়াল টু ই 352 ইকুয়াল টু ই 325 ইকুয়াল টু ই 253 ইকুয়াল টু ই 235, তুমি এই 9টা স্টেট পেতে পারতে হ্যাভিং দ্য সেম এনার্জি, কিন্তু ওয়েভ ফাংশনগুলো আলাদা। তার মানে এখান থেকে তুমি আলটিমেটলি পাবে কি একটা 9 ফোল্ড ডিজেনারেট স্টেটস পাবে। তুমি আলটিমেটলি এটা পাবে একটা 9 ফোল্ড ডিজেনারেট স্টেটস পাবে। ঠিক আছে, তুমি দেখো আলটিমেটলি একটা 9 ফোল্ড ডিজেনারেট স্টেটস পাচ্ছ। ঠিক আছে, বুঝতে পারলে? এইরকম ভাবে তোমার ডিজেনারেসি গুলো তোমার আসতে পারছে। বলো। আচ্ছা, তোমার একটা বেজে গেছে। আচ্ছা, দেখো আমি যদিও বলছিলাম যে এসএইচও এবং হাইড্রোজেন অ্যাটম প্রবলেমটা আজকে বলে দেবো, কিন্তু আজকে তো আর বলা যাবে না, কেননা ওটা তো একটুখানি সময় দিয়ে বলতে হবে এটা। আচ্ছা, এইখানে বরং আরেকটা কথা একটুখানি বলে নিই। ধরো আমি যেটা করলাম সেটা হচ্ছে পার্টিকেল ইনে একদম বক্স প্রবলেম। একদম যদি তোমার ফ্রি পার্টিকেল প্রবলেম হয়, ফ্রি পার্টিকেল ইন 1D, মানে পার্টিকেল ইন এ বক্স নয়, কিন্তু ফ্রি পার্টিকেল। ফ্রি পার্টিকেল ইন 1D প্রবলেম যদি তুমি কনসিডার করো, সেক্ষেত্রে এটা হবে যে পোটেনশিয়াল এনার্জিটা অ্যাকচুয়ালি 0 হবে হোয়েন এক্স এর ভ্যালু তুমি যা খুশি নাও না কেন, হোয়েন এক্সটা মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি। এটা তার ক্ষেত্রে এটা ওয়েভ ফাংশনটা হবে সাই কে এক্স। যদি তুমি লেখো, এটা হচ্ছে একটা কনস্ট্যান্ট থাকবে এন ইন দি ই টু দি পাওয়ার আই কে এক্স। এইটা হচ্ছে তোমার বেসিক্যালি ওয়েভ ফাংশনটা, এটা ওয়েভ ফাংশন এটা। আচ্ছা, এই ওয়েভ ফাংশনটা হচ্ছে দিস ইজ, এই যে ওয়েভ ফাংশনটা হলো এটা, এটা হচ্ছে পার্টিকুলার বক্সের ক্ষেত্রে ওয়েভ ফাংশন তুমি সলভ করলে দেখতে পাবে এটা। আচ্ছা, এই ওয়েভ ফাংশনটা বা দিস ফাংশন ইজ নট নর্মালাইজেবল। এটা তুমি মনে রাখবে, এই ফাংশনটা নর্মালাইজ তো নয়ই, ইভেন তাকে নর্মালাইজ করাও যাবে না। দিস ফাংশন ইজ নট নর্মালাইজেবল। এটা এটা মাথায় রাখবে তুমি। সেই জন্য এক্ষেত্রে আমি অ্যাবসলিউট প্রবাবিলিটি নিয়ে কথাবার্তা বলতে পারবো, রিলেটিভ প্রবাবিলিটি নিয়ে কথাবার্তা বলতে হবে। এটা মানে এটা হচ্ছে তোমার রিলেটিভ প্রবাবিলিটি নিয়ে কথাবার্তা বলতে হবে। রিলেটিভ প্রবাবিলিটি ইজ ইউনিফর্ম এভরিহোয়ার, মানে মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটির মধ্যে রিলেটিভ প্রবাবিলিটি এভরিহোয়ার হয়ে যাচ্ছে। মানে পার্টিকেল ইজ কমপ্লিটলি ডিলোকালাইজড। পার্টিকেল ইজ কমপ্লিটলি ডিলোকালাইজড, পার্টিকেল ইজ কমপ্লিটলি ডিলোকালাইজড। আর পার্টিকেল যদি কমপ্লিটলি ডিলোকালাইজড হয়, তাহলে তোমার সেখান থেকে আনসার্টেনিটি ইন পজিশন, মানে এটা হচ্ছে তোমার
আনসার্টেনটি ইন পজিশন, সেটা হচ্ছে ডেল্টা এক্স বা সিগমা সেটা টেন্স টু ইনফিনিটি, এটা। আচ্ছা, কিন্তু এটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে এই পার্টিকুলার কেসে যে সাই কে এক্সটা এটা কিন্তু px অপারেটর আইগেন ফাংশন উইথ দ্য আইগেন ভ্যালু কে এইচ ক্রস ইন্টু সাই কে এক্স, সেখান থেকে এক্স কম্পোনেন্ট অফ মোমেন্টাম যেটা অফ মোমেন্টাম pxটা হচ্ছে কে এইচ ক্রস হুইচ ইজ ডেফিনাইট দ্যাট ইজ ডেল্টা পিএক্স, এইটা কিন্তু তোমার বেসিক্যালি জিরো, এটা এটা হলো। আর হ্যামিল্টনিয়ানটা এই পার্টিকুলার কেসে যে সাইকে এক্স এর উপর কাজ করে, অর্থাৎ এটা মাইনাস এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস এম ডি টু বাই ডি এক্স স্কোয়ারটা যদি সাইকে এক্স এর উপরে কাজ করে তোমাকে দেবে কি কে স্কোয়ার এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস এম ইন্টু সাই কে এক্স দেবে। তার মানে এনার্জি আইগেন ভ্যালু যেটা হলো আইগেন ভ্যালুস ই কেটা হচ্ছে তোমার কে স্কোয়ার এইচ ক্রস স্কোয়ার বাই টোয়াইস এম হচ্ছে এখানে। তো এইখান থেকে তুমি পাবে হচ্ছে গ্রাউন্ড স্টেট নন ডিজেনারেট is non-degenerate or other states are twofold degenerate মানে ডাবল ডিজেনারেট। আর এর ক্ষেত্রে এনার্জি লেভেল কিন্তু কন্টিনিউয়াস, মানে এনার্জি ইজ নট ডিসক্রিট বাট ইট ইজ কন্টিনিউয়াস। মানে এক্ষেত্রে না কে এর উপরে বাউন্ডারিটা নেই বলে এর উপরে কে এর উপরে কোনো রেস্ট্রিকশন নাই, সেখানে এনার্জি ভ্যালু কিন্তু যা খুশি হতে পারে। এই যে কে স্কোয়ার এইচ ক্রস স্কোয়ার টোয়াইস এম লিখছি, কে এর ভ্যালু যা খুশি হতে পারে, সেখানে এই পার্টিকুলার এনার্জি ইজ নট ডিসক্রিট বাট ইট ইজ কন্টিনিউয়াস, ইট ইজ কন্টিনিউয়াস। ইট ইজ কন্টিনিউয়াস। তাহলে যে এক্ষেত্রে ফ্রি পার্টিকেল প্রবলেমটাও তুমি একটুখানি দেখে নেবে, ঠিক আছে? তাহলে আমার মনে হয় আমাদের এই পর্যন্তই আজকে রেখে দেওয়া উচিত। আমরা নেক্সট দিন এখান থেকে স্টার্ট করব। নেক্সট দিন আমরা যেটা করব নেক্সট ক্লাসে, নেক্সট লেকচারে আমাদের জাস্ট যেটা করতে হবে তোমার লিনিয়ার সিম্পল হারমোনিক অসিলেটরটাকে এমফাসিস দিয়ে করতে হবে, আর হাইড্রোজেন অ্যাটম অর হাইড্রোজেন লাইট ওয়ান ইলেকট্রন আয়ন সার্কিট, এই দুটোকে মূলত আমরা পরের দিনে আমাদের চেষ্টা করে শেষ করে দিতে হবে। কারণ পার্টিকুলার বক্সটা এমনি তো 1D 2D 3D মিলে তো অনেকটা ইনফরমেশন আছে, তো টোটাল ইনফরমেশনটা দিতে গিয়ে আমাদের অনেকটা সময় লাগবে। আসলে খুব ব্রিফলি করলে হবে না, মানে ব্রিফলি করলে হবে না বলতে তোমাদের সিলেবাসের মধ্যে হয়তো বক্স, পার্টিকুলার বক্স এবং এসএইচ এই দুটো কিন্তু আলাদা করে উল্লেখ করা নেই। কিন্তু এই দুটো না করলে কি করে হবে? এই দুটো তো করতেই হবে তোমার। জ্যাম এবং তার সঙ্গে সঙ্গে আরো অনেক পরীক্ষা আছে, সেখান থেকে এখানে কোশ্চেন তো দিতেই হবে, উপায় নেই আর। ঠিক আছে? সেখানে আমরা ওটাকে মানে তোমার পার্টিকুলার বক্স প্রবলেমটা একটুখানি মোটামুটি যে ইনফরমেশনগুলো না জানলেই নয় সেগুলোকে সবটাই বললাম। তার সঙ্গে 2D এবং 3D বক্সটাকে বললাম, যেখানে ডিজেনারেশন কনসেপ্টটাকে পাওয়া গেল। হ্যাঁ? আর তার সঙ্গে একদম ফ্রি পার্টিকেল প্রবলেম যদি হয় সেটাকে আমরা বলে দিচ্ছি। তাহলে আমরা এই পর্যন্ত আজকে রেখে দিই। তাহলে আমাদের এন্ড অফ লেকচার 4 এটা আমরা রেখে দিচ্ছি আর কি। তাহলে বলো তোমাদের কারো যদি কিছু অসুবিধা থাকে তো বলে নাও। বলো কারো যদি কিছু সমস্যা থাকে তো বলো।